শেখ হাসিনা বাংলাদেশের প্রথম সরকার প্রধান, যার বিরুদ্ধে সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। এ রায়কে কেন্দ্র করে জনমনে নানা কৌতূহল থাকলেও শঙ্কার জায়গাও রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে সরকার ও রাজনৈতিক দলগুলো কি ভূমিকা নিয়েছে তাও আলোচনার দাবি রাখে। এসব বিষয় নিয়ে আলোচনা করব এর মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় জুলাই গণহত্যার প্রথম রায় রাজনীতিতে কি প্রভাব ফেলবে। এই আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল, আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক এনসিপি, আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি, এবং আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান। আলোচনার শুরুতে আমি একটু পাভেল ভাই আপনার কাছে যেতে চাই যে আগামীকালকে শেখ হাসিনার রায়, এই রায় ঘোষণা নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানবো, এবং বিএনপি কি মনে করে যে সঠিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই এই রায়টা হচ্ছে? বিচারিক প্রক্রিয়া নিয়ে আপনাদের ভিতরে কোনো সন্দেহ বা সংশয় রয়েছে কিনা? ধন্যবাদ। আপনি যেটা যেমনটি বলছিলেন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে আগামীকাল, এই ব্যাপারে জনমনে যেরকম আগ্রহ রয়েছে, আবার আমরা বিগত বেশ কয়েকটা দিন থেকে দেখেছি যে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টাও আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে কোনো কোনো জায়গাতে। জনগণের সংখ্যা যেমন আছে, তার সাথে সাথে জনগণ এটাও আশা করেন যে যেখানে 1400-র বেশি শহীদ হয়েছে একটা দেশে পরিবর্তন ঘটানোর জন্য, সেটার একটা যুক্তিসঙ্গত বিচার মানুষের প্রত্যাশা অবশ্যই থাকে সেখানে। আর আপাতদৃষ্টিতে যেটা দেখেছি আমরা, যে আমরা তো কখনো কখনো দেখেছি এরা ঠিক ওপেন ট্রায়াল, যেটা জনসমক্ষে প্রচারও করা হয়েছে কোনো কোনো জায়গাতে, এবং এ পর্যন্ত কোনো বিশেষ জায়গা থেকে দেশ বিদেশ যেখানেই বলি না কেন, এই বিচারিক প্রক্রিয়া নিয়ে তেমন জোরালো কোনো প্রতিবাদ বা আপত্তি এরকম কোথাও কোনো জায়গায় উত্থাপিত হয়েছে বলে মনে হয় না। বিশেষ করে একজন অভিযুক্ত তিনি নিজেকে রাজসাক্ষী হওয়ার আবেদন করার মধ্য দিয়ে কিন্তু এই বিচারিক প্রক্রিয়াতে একটা নতুন জিনিসেরও যুক্ত হয়েছে, যেখান থেকে হয়তো সাক্ষ্য গ্রহণ ক্ষেত্রে অথবা মামলার প্রমাণের জন্য প্রসিকিউশনের পক্ষে যুক্তিসঙ্গত একটা জায়গা তৈরি হয়েছিল। সব কিছু বিবেচনাতে আপাতদৃষ্টিতে তো মনে হয় না যে এই বিচারিক প্রক্রিয়ার ভিতরে অস্বচ্ছতার কিছু আছে, যদিও আসামি পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কোনো কিছু প্রমাণিত হয়নি। আমার মনে হয় যে আগামীকালকে পূর্ণাঙ্গ যে রায়টা যেটা পাওয়া যাবে আশা করছি আমরা, সেখান থেকে কাকে কোন কারণে অপরাধী সাব্যস্ত বা করা হোক আর না হোক, সেটার যুক্তি নিশ্চয়ই বিচারিক আদালতের পক্ষ থেকে দেয়া হবে। আমাদের অপেক্ষা করা দরকার, এবং আসলে কালকে রায়ের পরেই আসলে বোঝা যাবে রায়টা আসলে কি হবে। কামাল ভাই, সেটা তো এখনই বলা আসলে সম্ভব না। কামাল ভাই, আপনার কাছে একটু জিজ্ঞেস করছি যে তারপরও ট্রাইব্যুনাল আশা করছে যে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি হবে। এই রায়ে যদি আমি ধরে নিই যে শেখ হাসিনা সাজা হলো, কি সাজা হবে সেটা আসলে আগামীকালকেই বোঝা যাবে। তারপরে কি আসলে সাজাপ্রাপ্ত হিসেবে শেখ হাসিনার আওয়ামী লীগের সভাপতি থাকার নৈতিক অধিকার থাকে কিনা, বা এই রায়ের পরে আওয়ামী লীগের রাজনীতিটা আসলে কিছুটা হোঁচট খায় কিনা? শোনেন, আওয়ামী লীগ শেখ হাসিনার যে রায়ই হোক না কেন, শেখ হাসিনা যা কাজ করেছেন এটা তো বিভিন্ন সময় দেশে যারা আছেন, দেশের পত্রপত্রিকায়, মিডিয়ায়, মানুষের কথাবার্তা, এটা তো আমরা শুনতেছি, এবং এগুলো কোনোটাই তো তুমি খুব ভালো কাজ করেছেন এটা তো কেউ বলতেছে না। তো সেগুলি তো আওয়ামী লীগ জানে না, আওয়ামী লীগ জানে। জেনে আওয়ামী লীগকে মানে আপনার এই কাজগুলির পক্ষে কিছু বলেছে যে এই কাজটা ঠিক হয় নাই, ঠিক হয়েছে, ভালো হয়েছে, তাও তো বলে নাই। আবার তারা নিজেরা অনুশোচনাও প্রকাশ করে নাই। কিন্তু বাস্তবতা তো আমরা দেখেছি, আমরা তো দেশেই তখন ছিলাম, এবং সেই কাজগুলি করার পরও তারা কি শেখ হাসিনার নেতৃত্বকে কোনো চ্যালেঞ্জ করছে? করে নাই তো। কাজে তারা কিন্তু এই রায়টাকে, যে রায় আপনি দেন না কেন, এই রায় যত ভালো রায় হোক না কেন, যত আইন দ্বারা আপনার এটা নির্ধারিত হোক না কেন, যারা আওয়ামী লীগ করেন অথবা এখন যারা আওয়ামী লীগ করতেছেন আর কি, তো তারা তো শেখ হাসিনাকে নেতা মেনেই করতেছেন। তাদের কাছে পুরো রায়টাই হবে একটা পলিটিক্যাল রায়, তারা ওইভাবে এটা ব্যাখ্যা করবে, ওভাবেই তাদের। তা নাহলে এখন তারা যে কাজটা, যেমন ধরেন আপনি যে ঈদ ডাকছেন, শাটডাউন নাকি আপনার কি ডাকছে এটাকে, লকডাউন করছে তারা। তো এটা করছে কেন? এটা করলে রায় চেঞ্জ হবে? রায় তো চেঞ্জ হবে না। এটা করলে রায় বন্ধ হবে? তাও তো হবে না। তাহলে এটা কেন করতেছে? তারা প্রমাণ করার চেষ্টা করতেছে তারা এই রায়টাকে মানে না। তারা বলার চেষ্টা, বোঝানোর চেষ্টা করতেছে তোমরা যেটা করতেছো এটা তোমরা করতেছো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে করতেছো, এটাকে আমরা মানি না। তো এই না মানার মানসিকতা নিয়ে তো তারা এই কাজটা করতেছে। তো যখন আপনারা রায়টা ঘোষণা করবেন
তারা এই কাজই করবে। এই কাজে তখন হয়তো এটার মাত্রাগত একটু আপনার বৃদ্ধিও হতে পারে, আমার যেটা মনে হয়। তাহলে সেক্ষেত্রে মানে আলটিমেটলি তাদের দলের পদ ওনারা থাকবে কিনা, দলের নেতৃত্ব ওনার কাছে থাকবে কিনা, এই প্রশ্ন তো অনেক দূরের প্রশ্ন রে ভাই। ওরা তো তাকে নেতা মাইনেই গেলে বলতেছে, তাই না? তাই আমি একটু তাহসিন রিয়াজ আপনার কাছে জানতে চাই যে আপনারা তো এই বিচারের ব্যাপারে খুবই সোচ্চার ছিলেন, আপনারা বারবার বলছিলেন যে বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটা একসাথেই হবে, তো আগামীকাল একটা রায় দেবে, আপনারা অবশ্যই সন্তুষ্ট কিনা বিচার যেভাবে যে গতিতে আগালো এই প্রসেসটা নিয়ে? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। দেখুন, এখানে আমরা কালকের রায়টা দেখব ডেফিনেটলি। কালকের রায়টা আসলে সন্তুষ্টি কিনা যদি বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন তাহলে আমাদের কাছে মনে হয়েছে যে জাস্টিফাইড। কারণ একটা সুষ্ঠু বিচার হওয়ার জন্য যতগুলো এলিমেন্টের প্রেজেন্স সেখানে দরকার, আমরা সেই এলিমেন্টের প্রেজেন্সগুলো আমরা দেখেছি। এখন দেখেন, মানে তার কাছে সকল ধরনের অপশন ছিল। সে যদি খুব নিজেকে নিষ্পাপ মনে করত, তার সুযোগ ছিল দেশে ফিরে এসে কোর্ট ফেস করা। তার দলের লোকজনদের সুযোগ ছিল কোর্টে এসে নিজেদেরকে কোর্টের সামনে সঁপে দিয়ে নিজেদের আত্মপক্ষ সমর্থনে তাদের জাস্টিফিকেশনগুলো তুলে ধরা। যেহেতু সেই সুযোগ তারা নেয়নি, পাশাপাশি কিন্তু তাদের পক্ষে আইনজীবী আমরা দেখেছি দাঁড়িয়েছে। এবং আইনজীবী তো সরকার প্রদত্ত আইনজীবী হতে পারে, আপনি আপনার আইনজীবী তো দিতে পারতেন। দ্য ডোর ওয়াজ অলওয়েজ ওপেন, এবং ডোর ইজ ইভেন ওপেন। আপনার তো মানে আপনার সুযোগ ছিল না তা তো না, আপনি সুযোগ নেন নাই কেন? দ্যাট মিনস আপনি জানেন যে আপনার সীমাবদ্ধতা আছে, আপনি জানেন যে আপনি আসলে সত্যিকার অর্থে আপনি ভুল কাজ করেছেন। দেখেন, এই রায়, মানে এই রায়কে আসলে অত বেশি বিশ্লেষণ আমার কাছে মনে হয় না যে খুব বেশি মুখ্য। আপনি নিজে কল রেকর্ডগুলো শুনেন নাই, অসংখ্য কল রেকর্ড, এবং ফরেন্সিক হওয়া কল রেকর্ড কিন্তু বাংলাদেশের লোকাল কোনো এজেন্সি দ্বারা ফরেন্সিক হওয়া কল রেকর্ড না, কিন্তু ইন্টারন্যাশনাল এজেন্সি দ্বারা ফরেন্সিক হওয়া কল রেকর্ড। কাজেই দেখেন, মানে আপনি একজনকে দোষী সাব্যস্ত করবেন, আপনার কাছে আপনার সামনে লাশ আছে, আপনার সামনে লাশকে, মানে একটা জীবিত মানুষকে লাশ বানানোর জন্য যিনি নির্দেশ দিয়েছেন ওপেনলি, লিথেন ওয়েপেন হচ্ছে আপনি ইউজ করার যেই নির্দেশগুলো আমরা দেখেছি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দলীয় নেতাকর্মীদেরকে ওপেনলি ফায়ার করার যে নির্দেশগুলো দেওয়া হয়েছে, এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে এগিয়ে নেওয়ার জন্য, তার দলকে বাঁচানোর জন্য যে ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, ইটস ভেরি ওপেন। কাজেই দেখেন, এইখানে আমার মনে হয় না যে ইটস এ ভেরি ডিফিকাল্ট ম্যাথ। এই ম্যাথ সলভ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে ঘাটতে হবে, বুঝতে হবে, আইন দেখতে হবে, আমার কাছে মনে হয় না। তারপরও আমরা পুরো প্রক্রিয়ার দিকে আমরা যদি তাকাই, এটা ইভেনচুয়ালি আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল ট্রায়াল সিস্টেম কি, আপনি দেখবেন ইন্টারন্যাশনাল বিচার কার্যক্রমগুলো কিন্তু লাইভ দেখায়। আপনি বাংলাদেশে, আমি এটার জন্য ইভেনচুয়ালি ট্রাইব্যুনালকে ধন্যবাদ দিই যে তারা একটা ডিফারেন্ট এক্সাম্পল ইভেন্ট সৃষ্টি করেছে এখানে। মানুষ দেখেছে, আপনার কাছে অনেক বই আছে, আপনি এটার উপর কমেন্ট করতে পারেন, করেন, এবং আগামীকালকেও লাইভ দেখাবে, আগামীকালকেও লাইভ দেখাবে। এটা দেখানো হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে দেশের মানুষ তো প্রাথমিক বিচারটা করে ফেলেছে, মানে এটা আসলে এটা ভাবার সুযোগ নেই। 5 তারিখের দিকে তাকান, ভিডিওগুলো আবার রিওপেন করেন, আপনি দেখবেন কিভাবে করে মানুষ বিচার করেছে। এবং তাদের মানে আরেকটা যে নতুন উদ্যমে ফিরে আসার যে একটা চেষ্টা ছিল, বিগত 13 তারিখকে কেন্দ্র করে পেছনের দিনগুলোতে যে ধরনের অগ্নিসন্ত্রাস, যে ধরনের দেশবিরোধী কার্যক্রম, যে ধরনের মানুষকে প্রবলেমে ফেলার যে কার্যক্রম তারা হাতে নিয়েছিল, সেটাকেও কিন্তু 13 তারিখে আপনি দেখবেন সারা বাংলাদেশে এত বড় একটা দল যারা কিনা 16 বছর ক্ষমতায় ছিল, সকল ইনস্টিটিউট ব্যবহার করেছে, রাষ্ট্রযন্ত্রকে পরিপূর্ণভাবে ব্যবহার করেছে, এবং এখন পার্শ্ববর্তী দেশের পুরো সিস্টেমকে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে। তারপরেও সারা বাংলাদেশে তারা কোথাও একটা মিছিল করতে পারেন নাই। এই ব্যর্থতাটা বোঝা জরুরি। আমি জানি না এটা আওয়ামী লীগ কে পরামর্শ দেয়, কারা পরামর্শ দেয়। আমরা অনেক ছোট মানুষ, আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। এই ছোট অভিজ্ঞতা থেকে আমরা এটা অ্যাটলিস্ট বুঝি যে এই ধরনের পরিকল্পনা দিয়ে বাংলাদেশে অ্যাটলিস্ট বাংলাদেশ সার্ফেস ব্যাক করার সুযোগ নেই। দেখেন, এই রায়ের উপর আমাদের কমেন্ট হচ্ছে যে অবভিয়াসলি এটার প্রক্রিয়াটাকে আমরা জাস্টিফাই করি, এই প্রক্রিয়াটাকে আমরা অভিবাদন জানাই, এবং আগামীকালকে যে রায় আসবে, রায় দেখে আমরা আমাদের পরবর্তী আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আমি একটু শামীম ভাই আপনার কাছে জানতে চাই যে আপনি আইনের লোক, এই যে বিচারটা হচ্ছে ট্রাইব্যুনালে, আগামীকালকে রায় ঘোষণা হবে, এই আইনগত দিকটা নিয়ে আসলে আপনার মূল্যায়নটা শুনতে চাই, এবং অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবেও আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। দেখুন, প্রথম হচ্ছে এটা অ্যাবসেন্সিয়া ট্রায়াল যুদ্ধবন্দী ট্রাইব্যুনালে খুব কম হয়। আমার জানার মতো এটিই মনে হয় সারা পৃথিবীর একমাত্র ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা অ্যাবসেন্সিয়া হয়েছে। অ্যাবসেন্সিয়া হওয়ার বিধান ছিল না। যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে এই অ্যামেন্ডমেন্টটা আনা হলো, এনে এটাকে অ্যাবসেন্সিয়া অ্যালাউড করা হলো। এই বিধানটা নর্মালি ইললিগাল, কিন্তু যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের ক্ষেত্রে লিগাল, কারণ আর্টিকেল 47 ক্যাপিটাল এ বলেছে মানবাধিকার পরিপন্থী আইন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের জন্য করা হলে সেটা আনকনস্টিটিউশনাল হবে না।
এটা আছে। আরেকটা হচ্ছে অন্যান্য কল রেকর্ড বা অন্যান্য ইনডাইরেক্ট এভিডেন্স, হেয়ারসে এভিডেন্স, এগুলো অন্যান্য ট্রাইব্যুনালে কিন্তু অ্যালাউড না, কিন্তু যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল অ্যালাউড, যেহেতু এখানে এভিডেন্সিয়াল গ্যাপ থাকে। আর আমি যেহেতু ফলো করিনি বা লয়ার না, আমি ইনার কিছু জানবো না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমার বিশ্বাস। বিচারকরা তারা সকলেই শপথ নিয়েছে ন্যায় বিচারের জন্য, তারা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বঙ্গবন্ধু কিন্তু স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল শুরু করেননি, শুধু আইনটা পাশ করেছিলেন, সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তিনি জানতেন মানে যুদ্ধবিধ্বস্ত একটা দেশে এই ক্ষতগুলোকে খোঁচালে দেশটা টিকবে না। খালেদা জিয়াও কিন্তু জিয়ার হত্যার ব্যাপারে তিনি ব্যাপক মামলা করেনি, কোনো মামলাই করেনি। ইনফ্যাক্ট পরবর্তী মঞ্জু হত্যার একটা মামলা হয়েছে, মঞ্জুর ওয়াইফ করেছিলেন, এরশাদ স্যার তখন মামলায় ছিল না, পরে এরশাদ স্যারকে চার্জশিট আনা হয়েছে। ওই মামলা করেছে বিএনপির আমলে, আর ওই মামলার অজুহাত দেখিয়ে আওয়ামী লীগের আমলে এরশাদকে কেস করে রাখা ছিল। এবং আমি মামলার লয়ার ছিলাম, আমি দেখতাম প্রতিটি মামলার রায়ের দিন রায়টা পিছিয়ে যেত। 14 সালের ভোটের আগে লাস্ট ছিল 9 তারিখ, ছিল ডিসেম্বরের 9 তারিখ মামলার রায় ছিল 2013 সালের। ওই দিন জজ সাহেব রায় দিল না, জজ সাহেব চেঞ্জ হয়ে গেল রায়ের দিন 13 সালে, রায়টা চলে গেল ভোটের পরে। এরশাদ কেসড, মামলা করেছে বিএনপি, ইউজ করলো আওয়ামী লীগ। আবার এখন যে এই যে এক্সপোস্ট ফ্যাক্টর যেটা আছে, যে আপনি বিদ্যমান আইন দ্বারা অপরাধের বিচার করবেন, অপরাধের পরে আইন তৈরি করে করতে পারবেন না, এটা কিন্তু এক্সপোস্ট ফ্যাক্টর ল বলে, একটা অসাধারণ প্রিন্সিপাল, 1000 বছরের। এটা কিন্তু আর্টিকেল 47 ক্যাপিটাল এ আওয়ামী লীগের আমলেই নিয়ে আসা, সেই বঙ্গবন্ধুর সময়। সেটা দিয়ে এখন আওয়ামী লীগে আবার বঙ্গবন্ধুর মেয়ে বিচার হচ্ছে। তো এগুলো তো হয়, মূল কোশ্চেনটা হচ্ছে এর আগে যখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছিল আওয়ামী লীগের আমলে, তখনও তো আইনে সংশোধন হয়েছিল এবং সেটা রায় অবশ্যই তখনও হয়েছিল, এবং ন্যাক্কারজনকভাবে একটা হয়েছিল। কাদের মোল্লার রায় যখন হয়েছিল ওনাকে যাবজ্জীবন দেওয়া হয়, কিন্তু ওনাকে ফাঁসি দেওয়ার জন্য আপিলের বিধানটা নিয়ে আসা হয়। তখনও আমরা বলেছিলাম শাহবাগের আন্দোলনের পরে, হ্যাঁ আন্দোলনের পর শাহবাগের আন্দোলনটা ভুল ছিল। একইভাবে আজকে শাহবাগের আন্দোলন হচ্ছে, এটাও ঠিক না। বিচারিক প্রক্রিয়া যখন চলবে তখন আপনার রাজপথে ওটা নিয়ে আন্দোলন করা ঠিক না, তখন বিচার বিভাগকে প্রভাবিত করে। আওয়ামী লীগ বলবে শাহবাগের চাপে রায় দিয়েছে, ওরা মশাল নিয়েছিল। আমি যেটা বলছি, মূল সমস্যাটা কোথায় আমাদের দেশের, আওয়ামী লীগের একটা বিশাল অংশ মনে করবে এই রায়টা সম্পূর্ণ ভ্রান্ত, কিন্তু আসলে কিন্তু ভিকটিম মারা গেছে, একটা বিচার হওয়া প্রয়োজন। কার হবে, কতটুকু হবে আমি সেটা বলবো না, কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটেছে, মানুষ মারা গেছে, রক্ত ঝরেছে, এভিডেন্স আছে, ডাইরেক্ট এভিডেন্স আছে, ট্যাঙ্ক থেকে ফেলে দিয়েছে, বার্ন করেছে। তো সেগুলোর ক্ষেত্রে আওয়ামী লীগের একটা উপলব্ধি হওয়া উচিত ছিল। কালকে রায় হওয়ার পরে কিছুটা আওয়ামী লীগেরও উপলব্ধি হতে হবে। আবার যারা ভিকটিম, যারা আন্দোলন করেছে, টর্চার হয়েছে, তাদেরও একটু প্রশমন হতে পারে যে একটা রায় হয়েছে, আমরা এখন হয়তো বা শান্ত হয়ে সকলকে নিয়ে দেশ গড়ার চেষ্টা করতে পারি। সব কিছুই তো শান্ত হতে হবে, প্যাসিফিকেশন, একটা জায়গায় গিয়ে তো আপনাকে থামতে হবে। আপনি শেখ হাসিনা যুদ্ধাপরাধীর বিচার করেছে, শেখ হাসিনা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের বিচার হলো, 10 বছর পরে কি এটা আবার রিভার্স হবে? তার 10 বছর আবার রিভার্স হবে? কাউকে না কাউকে রাশ টানতে হবে দেশের স্বার্থে। ছোট একটা দেশ, অর্থনীতি ডাউন হয়ে যাচ্ছে এবং মানুষ বেকার বাড়ছে, ঝুঁকি বাড়ছে, পৃথিবীর বিভিন্ন দেশ ভিসা বন্ধ করে, বিবিসি রিপোর্ট আজকে অসংখ্য দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের। তো এই রাষ্ট্রটানাটা আপনারা যখন আওয়ামী লীগের সাথে সরকারে ছিলেন তখন কি আপনারা পরামর্শ দিয়েছিলেন ওই সময়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ? তো অবশ্যই দিয়েছি। 14 সালে একতরফা ভোটে আমরা বর্জন করেছি, আমি বর্জন করেছি। 18 সালের ভোট নিয়ে আমরা কথা বলেছি, সুস্পষ্টভাবে বলেছি, রাতে স্টাফিং হয়েছে। 24-এর ভোট নিয়ে তো সংসদে জিএম কাদের গিয়ে প্রথমেই বলেছে যে ভোট কাস্টিংয়ের সাথে কোনোভাবেই চিত্র মিলে না। তো আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আওয়ামী লীগ সেটা শুনলে তার এই পরিণতি হতো না। আওয়ামী লীগকে আওয়ামী লীগের কথা শুনতো, আওয়ামী লীগকে তার সিনিয়র নেতৃবৃন্দ, যে ওয়াইজ নেতৃবৃন্দ, তাদের কথা শুনতো। আওয়ামী লীগ চলে গিয়েছিল পুলিশের হাতে, ব্যুরোক্রেসির হাতে, ব্যবসায়ীর হাতে। ওয়াইজ পলিটিশিয়ানরা দূরে সরে গেছিলো বা তারা করাপ্ট হয়ে গেছিলো, সম্পূর্ণ ব্যবসায়ী মহল ঘিরে ছিল। শেখ হাসিনার অনেক ভালো গুণও ছিল, অনেক খারাপ গুণও ছিল। ওনার খারাপ গুণটা হলো একটাই, উনি বোঝেনি কখন ওনার স্টেপ ডাউন হতে হবে, সেটা বোঝেনি। আমি একটু পাবেল ভাই আপনার কাছে জানতে চাই যে এই রায়কে ঘিরে তো একটা শঙ্কা আসলে রয়েছে, আমরা 13-14 তারিখে কিছু সহিংসতা দেখেছি। তো আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, এটা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ট্রাইব্যুনালের রায় যাই হোক তা কার্যকর করা হবে। এখন প্রশ্ন হলো যে এত কিছু বলার পরেও কিন্তু জনমনে একটা আতঙ্ক রয়েছে, সরকার বা রাজনৈতিক দলগুলো জনগণকে আশ্বস্ত করার মতো কোনো ভূমিকা কি নিতে পেরেছে? আমার মনে হয় যে আমাদের দলের পক্ষ থেকে তো আপনি যেমনটি বললেন যে
সতর্ক থাকার কথা। আমরা তো সংঘাত করতে চাই না বা মনেও করি না যে রাজপথে বিএনপির আগে যেরকম বলা হতো যে প্রহরা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে হবে, যেটা আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম, যেটা যুবলীগ কিংবা ছাত্রলীগকে এই নির্দেশনা প্রকাশ্যে দেওয়া হতো যে তারা এই কারণে আছে। যখন তারা বিভিন্ন জায়গাতে তাদেরকে আমরা প্রেজেন্স দেখতাম, আমরা বলতাম তো এগুলোকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব তো আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু 13 তারিখে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বসেছিল। হ্যাঁ, একইভাবে না, এমনিতে আমরা তো জানি যে এই মুহূর্তে একটা প্রকৃত মিছিল করা বা সংগঠিত কোনো একটা প্রতিবাদ জানাবার মতো অবস্থা আওয়ামী লীগের নেই। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় না যে সেটাকে ঠিক ওই মাপবার মতো পরিস্থিতি এটা হয়েছে, সেটা বলবো না। তবে আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে সহিংসতা বা নৈরাজ্য সৃষ্টি করার জন্য তাদের অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতা যেটা আমরা দেখেছি, সেটা তো দেশবাসী সবারই জানা। সেই কারণে আতঙ্কিত দেশবাসী অন্য যে কোনো সময় চাইতে বেশি হয় যখন এটি আওয়ামী লীগের ক্ষেত্রে এটা যখন প্রযোজ্য হয়। তো আগামীকালকের রায়ের পরে হয়তো সেই প্রতিক্রিয়াটা তারা অন্যরকমভাবে দেখাবেন, সেই আশঙ্কা তো জনমনে আছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হবে সেটাকে দমন করা, কারণ জনমনে স্বস্তি দেওয়া তো সরকারের দায়িত্ব। রাজনৈতিক দলগুলো সঠিক ভূমিকা পালন করছে কিনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। কামাল ভাই, বিরতির আগে আমি পাবেল ভাইকে একটা প্রশ্ন করেছিলাম যে জনমনের যে আশঙ্কা রয়েছে এই ব্যাপারে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলো আসলে ভূমিকা রাখতে পারছে কিনা। এরই সাথে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী একটা মন্তব্য করেছেন যে যারা পুলিশ ও মানুষের উপর ককটেল হামলা ও যানবাহন আগুন দেবেন আইনসম্মতভাবে তাদের উপর গুলির নির্দেশনা দেয়া হয়েছে। এই যে গুলির নির্দেশনা দেয়া হলো, এটা দিয়ে কি আসলে সরকার তার কঠোর অবস্থানটা প্রকাশ করলো? সরকার হয়তো করলো, বাট এটা নিয়ে না আমার একটু আপত্তি আছে। গুলির নির্দেশ উনি কিভাবে দেন আমি এটা বুঝতে পারলাম না। আমি এই আপনি যেভাবে পড়লেন হুবহু এভাবে বলেন না। আমি বিডি নিউজে পড়েছি নিউজটা, বিডি নিউজই প্রথম নিউজটা করেছে এবং বিডি নিউজ ওনাকে কোট করেছে। সেখানে যে উনি যেটা বলেছেন সেখানে বলা হয়েছে যদি কেউ মানে আপনার গাড়িতে আগুন লাগায় তাহলে এবং যদি করে জানমালের ক্ষতি করে তাহলে তাকে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং তারপরে বলেছেন এটা আইনসম্মতভাবেই করা হচ্ছে। বাট আমার কোশ্চেনটা হলো কি যে আইনে সম্মত, অবশ্যই আইনে আমাকে যদি আপনি মারতে আসেন আমার আত্মরক্ষার অধিকার তো আছে, সেক্ষেত্রে আমি করতে পারি। কিন্তু বাসে আগুন দিল কেউ একজনকে, বাসে আগুন দিল, আপনি গুলি করে দেবেন, এটা কিন্তু ভাই আমার বুদ্ধিতে কুলায় না, আমি এটা বুঝি না জিনিসটা। বাসে আগুন দিলে আপনি গুলি করবেন, তাকে আপনি ধরবেন, তাহলে দিলে আপনি বিচার, কারণ কাকে গুলি করে মারতে হবে কি মারতে হবে না এটা তো বিচারক ঠিক করবে, আদালত ঠিক করবে। পুলিশের তো সে অধিকার নাই, পুলিশের তো সে এক্সিকিউশন পাওয়ার দেওয়া হয় নাই। তো উনি এটা কি করে বলেন? এটা তার 5 দিন আগে চট্টগ্রামে মেট্রোপলিটন কমিশনে আসেন, উনিও একই কথা বলেছেন। তো সেটা নিয়েও তো অনেক বাদ প্রতিবাদ হয়েছে। তো ওটা হয়তো অনেক সময় হয় কি হিট অফ দ্য মোমেন্টে কেউ কেউ বলে ফেলায়, কিন্তু চট্টগ্রামের এটা জন্য এত আলোচনা হলো, হওয়ার পর 5 দিন পরে উনি আবার সেই কথা রিপিট করেন কিভাবে, এটা আমার কাছে ক্লিয়ার না। তো এখন কথাটা হলো কি, আমার যেটা জানার খুব আগ্রহ, এটা কি উনি বলছেন নাকি ওনাকে বলতে বলা হয়েছে? যদি বলতে বলা হয়, আমি এগুলি কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু আসে এখানে, যদি বলতে বলা হয় তাহলে দায়টা কার, ওনার নাকি যে ওনাকে বলতে বলেছেন তার? আবার দেখেন আমি কতগুলো জিনিস কম্পেয়ার করার চেষ্টা করি। 2014 সালে আপনাদের সবই খেয়াল, তখন তো আপনি নিজেই রিপোর্টিং করতেন। 2014 সালে ওই সময় কিন্তু এই নির্বাচন নিয়ে, যে নির্বাচনে আওয়ামী লীগ মানে 153টা সিট পেয়ে গেল এবং আমাদের পাটোয়ার ভাই যেখানে ইলেকশন করেন নাই বললেন একটু আগে, তো সেই নির্বাচনে সময় এবং আগে এবং পরে প্রচুর বাসে কিন্তু আগুন ধরানো হয়েছে। এখন আগুন কে ধরাইছে জানি না। আওয়ামী লীগ বলতো যে জামাত বিএনপি করছে, আবার জামাত বিএনপি বলতো যে আওয়ামী লীগের লোক নিজেরা ধরাই আমাদের নাম দিচ্ছে। হ্যাঁ, এগুলো অনেকে বলতো বিভিন্ন এজেন্সি করছে, অনেক কিছু করছে। যে তখন কি পুলিশের জন্য এই আইনটা ছিল না? মেট্রোপলিটন পুলিশে কাউকে গুলি করেছে শুনি নাই, গুলি করা যায় বলেছে কেউ জানি না। তার মানে আইন কি তখন কেউ জানতো না? এই সাজ্জাদ সাহেব প্রথম জানলেন। তো এই বিষয়গুলো কিন্তু কনফিউজিং আমাদের কাছে, আমরা ঠিক বুঝি না জিনিসটা। আবার ধরেন এখানে আমরা যেটা দেখলাম শেখ হাসিনার যে অভিযোগগুলো আসছে সেখানেও কিন্তু গুলির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো বলি সে আদেশ দেওয়া তার এখতিয়ার নাই। যে আদেশ দেওয়ার এখতিয়ার প্রাইম মিনিস্টারের নাই, সে আদেশ দেওয়ার এখতিয়ার ডিএমপি কমিশনার আইনে বলে আইন অনুযায়ী আইনের নাকি আছে। তো এটা কেমন হলো রে ভাই? তো আমি না এটা বুঝি না, হয়তো ওনাদের একটা ব্যাখ্যা আছে, তবে ব্যাখ্যাটা দিলে ভালো হয়। এবং আমার কাছে এটা মনে হয় এটা মানুষের মধ্যে একটা অন্য ধারণা দিবে পুলিশ সম্পর্কে,
আইন সম্পর্কে, সরকার সম্পর্কে। কিন্তু আপনি যেই সময়ের কথা বলছেন 13-14 সালে বা এর পরবর্তীতে যে অগ্নিসন্ত্রাস, আওয়ামী লীগের ভাষায় যে অগ্নিসন্ত্রাস ছিল, সেই সময় কিন্তু ঠিক এই জাতীয় কথা কিন্তু বলা হয়েছে কামাল ভাই। আমি যদি ভুল না করে থাকি, ওই সময় এক সময় আইজিপি ছিলেন শহীদুল হক, উনি সরাসরি বলেছেন যে বুক লক্ষ্য করে গুলি করার জন্য, কোনো পায়ে যেন গুলি না করা হয় না, ইভেন গুলি করে হত্যাও করা হয়েছে। আমি সার্চ করছিলাম, তো পেলে দেখাবো আমি, মানে অনলাইনে একটা না ভাই, আমি শুধু একটা ইনসিডেন্ট না, তো রংপুরে বাসে আগুন দেওয়ার পর যে সারাশি অভিযান হয়েছে, সেখানে শুধু একজন না, আপনি জাস্ট একটু সার্চ করে দেখেন, ইয়ার এলাকায়, এই যে আসাদুজ্জামান নূরের এলাকায়, নীলফামারীতে, শুধু ভাই এরকম একটা না, আমি আপনাকে অসংখ্য পার্টিকুলার ঘটনা দেখাইতে পারবো যদি হয়ে থাকে। ইফ উই এক্সটেন্ড দিস শো, আই হ্যাভ অল দি এভিডেন্স। অন্যায় হয়েছে মানে আপনি কম্পেয়ার করছেন বলে বললাম, আমি আপনি কম্পেয়ার করা শুরু করলেন তাই বললাম। আমাদের মধ্যে আসলে তাহসিন এই জায়গাটা আসলে কি চেঞ্জ হলো? আপনি ওই সময়ের আন্দোলনে আপনি বলছিলেন যে গুলি করা হয়েছে, এখনো সেই গুলির নির্দেশ আমরা পাবলিকলি বলতে শুনলাম বা গণমাধ্যমে আসলো, পরিবর্তনটা কি আসলে হলো? জুলাই স্পিরিটের কথা আপনারা বলেন বা সবাই বলে, সেই স্পিরিট কি আসলে সব বাহিনী বা সবার ভিতরে কি আসলো? দেখেন, আমি জাস্ট মাসুদ কামাল ভাইয়ের ওই আলোচনাটাকে একটু কন্টিনিউ করে আগাই আর কি, তাহলে ইজি হবে। প্রথমত হচ্ছে দেখেন, আমরা যেই সরকার ব্যবস্থার সময়গুলোকে আমরা যেটাকে এক্সাম্পল হিসাবে আনছি, শুধু একটা ঘটনা, আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলি। আমি তখন একটা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি, খুবই সারপ্রাইজিং, গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি। তো যেহেতু আমরা বিরোধী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, এটা 14 ইলেকশনের আগে পরে, হ্যাঁ। তো আমার চোখের সামনে দিয়ে ছাত্র দলের একটা ছেলেকে সেখান থেকে ধরে নিয়ে গেল, চোখের সামনে। অ্যান্ড আমি আমার পাশের ফ্রেন্ডদের, আমরাও তো আইসোলেটেড ছিলাম, আমি আমার পাশের ফ্রেন্ডকে বলতেছিলাম যে আল্লাহ না করুক, এখন যে আইন শৃঙ্খলা অবস্থা, আল্লাহ না করুক যে এই ছেলেটাকে জীবিত পাই কিনা তার মা বাবা আমি জানি না। অ্যান্ড দি ভেরি আনফর্চুনেট কেস, মাসুদ কামাল ভাই বলছে হয় নাই, ভেরি আনফর্চুনেট কেস, জাস্ট আফটার 2 ডেজ ওর লাশ পাওয়া গেল, তাকে গুলিবিদ্ধ অবস্থায়। এরকম না, ইটস নট অ্যাবাউট ক্রসফায়ার মাসুদ কামাল ভাই, ইটস নট অ্যাবাউট ক্রসফায়ার। আমি আপনাকে বলি যে এই ওপেন ফায়ারিং এর, আমি আপনাকে রাশিয়ার ঘটনা বলি, আমি ভিডিও ফুটেজ আপনি জাস্ট সার্চ করলে পেয়ে যাবেন। ওপেন শটগান দিয়ে, সরি AK-47 দিয়ে গুলি করার ভিডিও আমি আপনাকে দেখাইতে পারবো, AK-47 দিয়ে। এবং আনফর্চুনেটটা কি জানেন? আনফর্চুনেট হচ্ছে এরা যে পুলিশের পোশাকে, এমনও না, একদম পুলিশের সাথে আপনার সিভিল ড্রেস পরা লোকজন AK-47 দিয়ে গুলি করছে। আমি আপনাকে প্রশ্ন করি, কোন আইনের ভিত্তিতে তাকে গুলি করা হলো? আই এম নট কম্পেয়ারিং, আপনি কম্পেয়ার করছেন, দ্যাটস হোয়াই আই এম সেইং। কম্পেয়ার করার কোনো ওয়ে নাই। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন, বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে সবাইকে যেতে হবে। দিস ইজ দি আলটিমেট সলিউশন। আমি এনসিপি করি, বিএনপি করি, জামাত ইসলামী করি, হোয়াট এভার আমার পার্টি পজিশন, আমি আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু রিকমেন্ড অর আমি ডিফেন্ড করতে চাই না কোনো কিছুকে। বাংলাদেশে যেই বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব সংগঠিত হয়েছে যে অবিচারিক কার্যক্রমগুলো বাংলাদেশে এত বছর ধরে চলেছে, সেটার বিপরীতে। যে ধরনের অপতৎপরতা, যে ধরনের অপরাজনীতি, যে ধরনের খুন গুম, বিরোধী দলের মতকে আপনি কাউন্টার করতে না জানা ন্যারেটিভ দিয়ে সেটাকে গুলি করে আপনার দমানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন হয়েছে। কাজে দেখেন, কে কমেন্ট করেছে, আমি ব্যক্তিকে আমি আপনার এখানে জাজ করতে চাই না। থিং ইজ, আপনি আপনার সামনে, ইয়েস, আপনাকে এটাও বুঝতে হবে যেই অফেন্সগুলো এখন হচ্ছে, সেই অফেন্সগুলো ট্যাকেল করার জন্য আপনাকে সর্বোচ্চ লেভেলের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। দ্যার ইজ নো ডাউট। মাসুদ কামাল যেটা বলছেন, ইয়েস, অবভিয়াসলি আপনি তাকে ধরেন, আপনি তাকে ধরে রাদার আপনি তাকে কে নির্দেশ দিতে, তার বাপ জনমের যারা এই কাজটা তাকে দিয়ে করাচ্ছে, আপনাদেরকে বের করে নিয়ে আসেন। দিস শুড বি দি ওয়ে। বাট আমাদেরকে প্যারালালি এই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, আজকে যে ধরনের অর্থ তাদের কাছে আছে, 1,18,000 কোটি টাকা ঋণ দিয়ে পাচার করা হয়েছে, $224 বিলিয়ন মানি লন্ডারিং হয়েছে। এই পরিমাণ অর্থ আপনি যদি, যে আমরা এখন দেখছি যে ধরনের আপনার অপরাজনীতি এখন হচ্ছে, এই ধরনের টাকা যদি তারা ইনভেস্ট করে দেশকে অস্থিতিশীল করতে চায়, সন্ত্রাসী কার্যক্রম করতে চায়, তাহলে পুলিশকে ডিফেন্ড করার জন্য পুলিশ তার মতন করে যে কাজ করতে পারে সেটা সে করবে। তবে পয়েন্ট টু বি নোটেড, আমি জাস্ট আনকাট যেন না হয়ে যায়, এটা আমার কথা যদি কেটে কেউ প্রচার না করে, তবে অবভিয়াসলি সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আপনি চাইলেই কাউকে আগের মতন করে ক্রসফায়ার গুম করে মেরে ফেলবেন, যদি ক্রসফায়ার গুমই থাকে, যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকে, যদি সে বিচার কার্যক্রমের মধ্যে দিয়ে নিজেকে প্রুফ করে যদি নিয়ে আসতে না পারে, তাহলে ভাই আপনি 24 বিপ্লব দরকার ছিল না, তো দরকার ছিল। কাজে এটা হইতে হবে, দেয়ার ইজ নো ডাউট। শামীম ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এখন যে পরিস্থিতি, আসলে একটা আতঙ্ক কিন্তু রয়েছে, কিছু ককটেল মারা হচ্ছে, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এরকম ঘটনা, গুলি করার মতো পরিস্থিতি কি আসলে আমরা
মানে ওই পরিস্থিতি থেকে আমরা গিয়েছি। উনি বক্তব্যটা যেভাবে বলেছে মিডিয়াতে একটু অন্যভাবে আসছে, বাট ওনার মুখ থেকে ওই শব্দটা তারপরে বের হওয়া ঠিক হয়নি। আমি কিন্তু ওনার বক্তব্যটা হুবহু কামাল ভাই বিডি নিউজেরই দিলেন, আমি প্রথম আলোর হুবহু একেবারে কোর্ট যে বক্তব্যটা সেটাই আমি কিন্তু উনি ডিএমপি কমিশনার গুলি শব্দটাই ওনার মুখে থাকা উচিত না, কারণ উনি ধরে আনতে বললে সবাই বেঁধে আনবে। এটি হলো বাস্তবতা বাংলাদেশে কখনোই পুলিশ এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য ইকুইপ ছিল না। আমেরিকাতে আছে সিসি ক্যামেরা আছে, অটোমেটিক কি আছে, ইন্ডিয়াতে আপনার গুলি করলে সে অজ্ঞান হয়ে যাবে, হ্যাঁ গ্যাস বোমা দিয়ে অজ্ঞান করে ফেলবে, অনেক কিছু আছে যেখানে আপনার ক্ষতি হবে না কিন্তু আপনি মব দমন করতে পারবেন। বাংলাদেশে পুলিশ এভাবে সক্ষমতা হয়নি। আনফরচুনেটলি এটা মবই না, এটা তো সন্ত্রাসী কার্যক্রম। এবং সমস্যাটা হলো পলিটিক্যাল সলিউশন না হলে এই সমস্যা করার মতো বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার যুবক আছে যাদেরকে এঙ্গেজ করা যাবে, খুব সহজ কাজ। অর্থও রয়েছে, অর্থ সবারই আছে, কার অর্থ নেই, সবারই অর্থ আছে জাতীয় পার্টি ছাড়া। তো এটা তারা এঙ্গেজ করবেই, কারণ পলিটিক্যাল সলিউশনে সে কিন্তু দেয়ালের শেষ পর্যায়ে চলে। তার অপরাধ আছে, হাজারো অপরাধ আছে, কিন্তু সে একটা পার্সেন্টেজ অফ পিপল, আমি পার্সেন্টেজ কত বলবো না, এটা বিতর্ক হবে। তাকে যখন দেয়ালে পিঠ থেকে যাবে সে তখন ফিরে আসার চেষ্টা করবে। তার সামনে মৃত্যু অথবা লড়াই, আর কিছু অপশন নাই, সে এটা করবে। যখন সে এটা করবে তখন এটাকে দমনের চেষ্টা রাষ্ট্রীয়ভাবে হবে এবং আস্তে আস্তে সেই দমনটা বাড়তে বাড়তে এক পর্যায়ে আবার গুম হবে, আবার ক্রস ফায়ার হবে, আবার ওই বাসা থেকে ছেলেপেলেকে উঠানো হবে। যতগুলো নিষ্ঠুর কাজ আওয়ামী লীগ করেছে ওই লেভেল হবে কিনা জানি না, কিন্তু কিছু নিষ্ঠুর কাজ আমরা 5 থেকে 7 বছরের মধ্যে অটোমেটিক হবে। আওয়ামী লীগ তো বিএনপিকে ব্যান করেনি, কেয়ারটেকার ব্যান করেছিল। কেয়ারটেকার বাদ করার কারণে বিএনপি আর ভোট করার প্রয়োজনীয়তা মনে করলো না, সুযোগও ছিল না। এখন কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখান থেকে যারা জয়ী শক্তি, যারা রক্ত দিয়েছে, তাদেরকেই সলিউশন বের করতে হবে যে কী করলে এটা শান্ত হবে। হ্যাঁ, এনসিপির সামনে কেন ককটেল ফুটবে? তারা তো একটা বিশাল আন্দোলনে লিড করেছে, তাদের এমন একটা সলিউশনে যেতে হতো, সকল দলই তাদেরকে শ্রদ্ধা করতো, সেটা যেতে হবে। ওই যে বললাম বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা করে দিয়েছেন, ওনার তো কবর খোঁড়া হয়েছিল পাকিস্তানে, এটা সত্য ঘটনা, ঐতিহাসিক সত্য। উনি এসে বললেন সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা, এটা নিয়ে মুক্তিযুদ্ধের মধ্যে রিয়াকশন হয়েছিল। যাই হোক, এখন আমাদের দেশটা বাঁচাতে গেলে ওরকম একটা সলিউশন বা সলিউশনের ইঙ্গিত করতে হবে, তা না হলে এই বিষয়টা নিয়ে স্বামী ভাই আমি একটু আসবো, যেহেতু আপনাকে পেলাম। একটা প্রশ্ন করি, সেটা হলো শেখ হাসিনার মামলা, উনি এখন পলাতক রয়েছে, সাজা হলে ওনার পরবর্তী আইনি প্রক্রিয়াটা আসলে কি হবে? উনি কি আপিল করতে পারবেন পলাতক হিসেবে? আইনি অনুযায়ী উনি আপিল করতে পারবেন না, পলাতক আসামি, তবে রাষ্ট্র আপিল করতে পারে। এক্ষেত্রে যদি যাবজ্জীবন হয় রাষ্ট্র ফাঁসির জন্য আপিল করতে পারে। শেখ হাসিনার রিপেট্রিয়েশন ফাঁসি দিলে কিন্তু কঠিন হবে। গ্লোবাল ট্রেন্ডস এগেনস্ট ডেথ পেনাল্টি, ডেথ পেনাল্টি হলে আপনি রিপেট্রিয়েট হবেন না। অ্যাজাইলাম হিসেবে উনি যদি থাকেন, উনি বলবেন আমার জীবন নাশের হুমকি আছে, অন দ্যাট গ্রাউন্ড, শুধু অন দ্যাট গ্রাউন্ড ভারত থেকে ফেরত না পাঠালে এটা ইললিগাল হবে না, যদি অনেক লিগাল টার্মস আছে। তার যাবজ্জীবন হলে বরং তাকে ফিরিয়ে আনার দাবি জোরদার করা যাবে। মৃত্যুদণ্ড হলে তাকে ফিরিয়ে আনার দাবি অনেক রাষ্ট্র না করবে, যে না যেহেতু মৃত্যুদণ্ড আছে আমরা এটার বিরুদ্ধে, কারণ একটা কনভেনশন আছে মৃত্যুদণ্ড 1965, অনেক দেশ সেখানে সিগনেটরি আছে। আমরা ওই সার্কেল থেকে কি বেরোবো না? একটা সার্কেল থেকে তো বেরোতে হবে। আমাদের এখানে শেষ করে দিচ্ছি, আওয়ামী লীগ তো পুরো হাফ ডেড এনিমেল ছিল। 3 মাসের মধ্যে ভোট হলে আওয়ামী লীগ কটা আসন পেত? কয়টা লোক প্রার্থী হতো? 6 মাসের মধ্যে ভোট হলে কয়টা লোক প্রার্থী হতে পারতো? যারা পালিয়ে গেছে কেউ প্রার্থী হতে পারতো না, অটোমেটিক ব্যান হয়ে যেত আওয়ামী লীগ। 8, 10টা 20-25টা আসন পেলেও পেতে পারতো, তাতে কোনো অসুবিধা ছিল না। আওয়ামী লীগ তো 78 বা 79 তো 38টা পেয়েছে। আওয়ামী লীগকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন? এটা কি গ্যারান্টিড যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, ওয়াইপড আউট হয়ে যাবে, জিরো হয়ে যাবে? জিরো তো হবে না। এবং যে সরকারি বাংলাদেশে আসুক, শেষ করে দিচ্ছি, সে কিন্তু এদেশের মানুষকে খুশি করতে পারবে না, তার বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ থেকেই যাবে। সো ক্রাইসিসটা হবে সামনের সরকারের। আসলে আপনি বলছিলেন যে কি করলে দেশ শান্ত হবে, বিএনপি বারবারই বলে নির্বাচন করলে দেশ শান্ত হবে একটা রাজনৈতিক সরকার আসলে। আমি একটু পাবেল আপনার কাছে জানতে চাই যে আজকে আপনার দলের মহাসচিব একটা মন্তব্য করেছেন যে বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, এবং পাশাপাশি উনি বলেছেন যে দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, নির্বাচন বিনষ্টে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে। এই গোষ্ঠী আসলে কারা? আপনারা কি আসলে জামাতকে মিন করে এই মন্তব্যটা করা হলো? আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটা কথা একটু বলি, যে পরিবর্তন কিছু হয়েছে কিনা এটা নিয়ে ব্যারিস্টার শামীম পাটোয়ারির একটা আশঙ্কা আছে, যে উনি দেখছেন যে আগামী 3 থেকে 5 বছর পরে আওয়ামী লীগ যা যা করেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমি কিন্তু এতটা
আশাহত হতে চাই না। আর আমি এটাও মনে করি যে আজকে এই জুলাই অভ্যুত্থানে কিন্তু শামীম পাটোয়ারি সাহেবদেরকে কিন্তু কথা বলার সুযোগ করে দিয়েছে। তা না হলে আওয়ামী লীগকে আমরা যে অপরাধী বলি তার অনেকটাই কিন্তু দায় তাদের রাজনৈতিক দল বা তাদের রাজনৈতিক অংশীদারিত্বের কারণে এটা তাদের উপরে যায়। আমরা সেই সৌজন্যটার ব্যাপারটা এখানে আমরা প্রত্যক্ষ করি সবসময়, যার জন্য ওনারা আজকে যতটা জোরালো কণ্ঠে কথাগুলো বলেন একটা সময় কিন্তু এটা বলতে পারতেন না, বলবার চেষ্টাও তারা করেননি। তারা ধরে নিয়েছেন, এমনকি তাদের দলীয় প্রধান ভারত থেকে ফিরে সেটাও বলেছেন যে কি বলা হয়েছে এটা বলা যাবে না, ওটা নিষেধ করা হয়েছে। এই পর্যায়ে স্বাধীনতা দেখেছি আমরা, তাতে তারা সন্তুষ্ট ছিলেন। আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে ফিরি, একটা ক্রান্তিকাল তো অবশ্যই যাচ্ছে এবং সেই ক্রান্তিকালের বেনিফিশিয়ারি কারা কারা হতে পারে এটি খুবই অবভিয়াস। এবং খুবই দুঃখজনক হচ্ছে এটা যে জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরও কেউ কেউ এই উপলব্ধির কাছে যেতে পারছেন না যে নির্বাচনটা বিলম্বিত হলে সবার জন্য ক্ষতিকর এটা। কারণ এটাও ঠিক যে আজকে একটা সরকার যতটা লম্বা সময়ের জন্য যাবে তার কিন্তু তার গ্রহণযোগ্যতার জায়গাতে তার প্রশ্নবোধক চিহ্নের মধ্যে উনি বরাবরই পড়বেন, সেটাই অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। সেই কারণে এটি শুধুমাত্র জামাত ইসলামকে আমরা যে নির্দিষ্ট করে বলছি এটা হয়তো একমাত্র তাদেরকে বলা নয়, এর সাথে যে সমস্ত গোষ্ঠী বলি সেটি আমাদের বাংলাদেশের ভেতরকার রাজনৈতিক দল বলি বা বাংলাদেশের বাইরে কোনো বিদেশি শক্তির কথা বলি, যাদের এই বাংলাদেশকে স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে, যারা মনে করে না যে বাংলাদেশ স্থিতিশীল হলে তাদের যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্যগুলো তারা পূরণ করতে পারবেন, তারা কিন্তু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনকে অনিশ্চিত করা, এগুলো সবগুলো করবেন। আমার কাছে কেন জানি মনে হয় যে জামায়াতে ইসলাম হয়তো ভুল করেও বা তাদের অজ্ঞাতসারে সেই ব্যাপারটির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলছে। জামাত বাইরে আর কারা রয়েছে এই গোষ্ঠীর ভিতরে? না, আমি তো বললামই আপনাকে যে আমি মনে করি যে এই যে যাদেরকে নিয়ে কথা হচ্ছে যে পতিত যারা স্বৈরাচারের সাথে যারা ছিলেন, যারা আছেন বা যারা ঐতিহাসিকভাবে যে আওয়ামী লীগ বা তার যে বর্তমানে যাদের উচ্ছিষ্ট যারা বাংলাদেশে এখনও রয়েছেন, তাদের তো মূল শক্তি তো বলতে গেলে তো তারা পালিয়ে দেশের বাইরে চলে গেছেন। তারা দেশের বাইরে যখন গেছেন তখন কিন্তু সেই জায়গা থেকে তারা আওয়ামী লীগে রয়েছেন এবং তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের জনমানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটার একটা বিপরীত অবস্থান নিয়েছে এবং একটা প্রতিবেশী দেশ হিসেবে এই কাজগুলো না করলেই বরং তারা আমাদের সাথে সুসম্পর্কটা বজায় রাখতে পারতেন। সামগ্রিকভাবে আপনি নিশ্চয়ই ব্যাখ্যা করার প্রয়োজন নেই, দেশের একজন সাধারণ মানুষও জানে যে কারা কারা এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এই শক্তিগুলো যারা, তারাই একেবারে সব কিছু মিলেই এই ক্রান্তিকালে তাদের একটা লক্ষ্য আছে যে নির্বাচন যেন বিলম্বিত হয়, প্রশ্নবিদ্ধ হয়, অনিশ্চিত হয়, যেন বাংলাদেশকে আবার আমরা একটা অন্যরকম একটা অস্থিতিশীল ক্ষেত্রভূমি হিসাবে বিশ্বের কাছে পরিচিত করতে পারি। এই চেষ্টার বাইরে তো আর কিছু বলবার নেই এখানে। নির্বাচন হলেই কি অস্থিতিশীলতা কেটে যাবে বলে আপনি মনে করেন? আমার পাটোয়ারি ভাই কিন্তু বলছিলেন যে নির্বাচিত সরকারের জন্য কিন্তু একটা বড় অবশ্যই চ্যালেঞ্জ, অবশ্যই সেই চ্যালেঞ্জের ব্যাপারে কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি যে পতিত সরকার বাংলাদেশের সমস্ত প্রাতিষ্ঠানিক ক্ষতি যেটা করেছে ধ্বংস করে দিয়ে গেছেন। এই জায়গাতে এই মুহূর্তে আমাদের প্রশাসন বলি, আমাদের শিক্ষা ব্যবস্থা বলি, স্বাস্থ্য ব্যবস্থা বলি, কোনো একটা জায়গাতে আমরা বলতে পারবো না যে এই জায়গাটা ঠিক রাষ্ট্র হিসেবে যেমন করে চলবার কথা ছিল সেটি চলছে। তো সুতরাং সামগ্রিকভাবে তো এই কথাটা বলাই যায়। আর একটা ব্যাপার কি যে এই সরকার তো এই গুটি কয়েক মানুষকে দিয়ে চলছে, প্রশাসন বলি বা পুলিশ বলি, তারা কি তাদের সার্বিক নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠিত করেছেন এটাকে দেখাতে পেরেছেন কখনো? কিন্তু একটা রাজনৈতিক দলের শুধুমাত্র রাজনৈতিক সরকার থাকে না, তাদের যে সমর্থক বা তাদের যে দলীয় সাংগঠনিক যে ভিত্তি থাকে সেই সাংগঠনিক ভিত্তির কিন্তু একটা দায়িত্ব থাকে সেই রাজনৈতিক দলের যে ম্যান্ডেট বা তাদের যে প্রতিশ্রুতি সেগুলোকে বাস্তবায়নের জন্য সার্বিকভাবে কাজ করা। তো সুতরাং সেই জায়গাতে রাষ্ট্রযন্ত্রের সাথে সাথে একটা সাংগঠনিক শক্তি এবং একটা দলের যদি প্রকৃতপক্ষে দেশের জন্য পরিবর্তনের যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়নের যদি সদিচ্ছা থাকে তাহলে একটা রাজনৈতিক সরকারের পক্ষে সেটি করা সহজ। চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জটা তার মধ্যে সবচেয়ে বড়, কর্মসংস্থান করবার চ্যালেঞ্জ রয়েছে, আমাদের ঋণ পরিশোধের একটা চ্যালেঞ্জ রয়েছে, আমাদের বৈদেশিক বিনিয়োগ আনবার একটা চ্যালেঞ্জ রয়েছে, দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার একটা চ্যালেঞ্জ রয়েছে, আর সার্বিকভাবে দেশের যে ক্ষতি হয়েছে সব প্রাতিষ্ঠানিক সেটি মেরামতের চ্যালেঞ্জ তো আছে, এটা তো অস্বীকার করা যাবে না। আমি একটু কামাল ভাই আপনার কাছে জানতে চাই যে সেটা হলো যে জামাত সহ 8টি দল 5টা দফা দাবিতে তারা আন্দোলন করছে এবং বেশ কিছুদিন ধরে তারা এই আন্দোলন করছে। আজকে দলের সেক্রেটারি জেনারেল বলেছেন যে এই আন্দোলন আসলে নির্বাচনকে কোনো প্রভাবিত করবে না, নির্বাচনকে যদি প্রভাবিত না করে এই আন্দোলনটা করে আসলে জামাতের কি লাভ হচ্ছে, তার জনসমর্থন কি বাড়ছে? দেখেন, এই আন্দোলনটা তারা আসলে করতেছে নির্বাচনকে সামনে রেখে। নির্বাচনকে প্রভাবিত করবে কিনা করবে অন্য ব্যাপার, কিন্তু ওনারা নির্বাচনকে সামনে রেখে আন্দোলনটা করতেছে।
এর মাধ্যমে তারা আসলে জনগণের কাছে যেতে যাচ্ছে, জনগণের কাছে যাবে কি নিয়ে একটা এর জন্য তো যাইতে হবে, এটা নিয়ে যাচ্ছে। এবং তারা নির্বাচনে যাদের নাকি যা অবস্থা আছে আরো ভালো করার জন্য তারা বলছে আমরা এইগুলি করতে চেয়েছিলাম, করতে পারিনি, আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা এগুলো করবো। এই হলো মূল লক্ষ্য, আর কিছু না। আর নির্বাচনকে প্রভাবিত করা না করা তো কোনো ব্যাপার না। নির্বাচন আমি নিজেও এখনো মনে করি যাই কিছু হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। মানে আপনার ভিতরে কোনো আশঙ্কা নেই? আমি কোনো আশঙ্কা দেখি না, কিন্তু অনেকের ভিতরে কিন্তু আশঙ্কাটা রয়েছে। অনেক কিছু বলবে, কিন্তু নির্বাচন ভাই ফেব্রুয়ারিতে হবে। কারণ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এই দাবি নিয়ে কি কেউ পর্যন্ত আন্দোলন করতেছে, জামাত করতেছে, কেউ করতেছে না, তাহলে নির্বাচন হবে না কেন? নির্বাচন হবে। জাতীয় পার্টি আছে, ওনাদের জিজ্ঞাসা করেন, ওনারা বলবে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো আপত্তি নাই। না, জাতীয় পার্টির মনে হয় সেরকমের কোনো প্রস্তুতি আসলে নেই। প্রস্তুতি নেই, আপনি কেমনে বুঝলেন? মানে শামীম ভাইয়ের কাছে আমি কিন্তু এর শিডিউলটা ঘোষণা করুক, দেখেন আপনি কি শামীম ভাই আপনাদের আগামী নির্বাচনে শঙ্কা রয়েছে কিনা? করবে এবং জাতীয় পার্টি ইলেকশন খুব ভালো রেজাল্ট করবে। জাতীয় পার্টি নির্বাচনের কোনো প্রস্তুতি রয়েছে কিনা বা আপনাদের প্রস্তুতি? এনসিপি কিন্তু নির্বাচনের বাইরে রাখতে চায় জাতীয় পার্টিকে। জাতীয় পার্টি তো 9টা ভোট করেছে, 14 সালে বর্জন করেছিল, পরে একটা অংশ করেছে। 15 ফেব্রুয়ারি ভোটটা জাতীয় পার্টি সম্পূর্ণ বর্জন করেছে। পাবেল ভাই বললেন না আমরা স্বৈরাচারের দোসর, মানে ইলেকশনে অংশগ্রহণ করেছি। 15 ফেব্রুয়ারি ইলেকশনটা কি ছিল? ওটা তো জামাতও বর্জন করেছিল, তারপরও বিএনপি করেছে। কিন্তু বিএনপি তো ওটা বারবার বলতো নিয়ম রক্ষার নির্বাচন। নিয়ম রক্ষার ইলেকশন করলেন কেন? আপনি 3 মাস আগে দাবি মেনে নিতেন, তাহলে তো নিয়ম রক্ষা করতে হতো না। আপনারা তো পদত্যাগ করে চলে গেছেন, মানবে কোথেকে? পদত্যাগ করেছে কেন? কারণ আপনারা মানছেন না। আপনারা একটা ইস্যু তৈরি করে সেটাকে যুক্তি হিসেবে দাঁড় করাবেন, সেটা তো ঠিক না। 194 দিন আন্দোলন করার পর আপনারা একটা একতরফা ভোট করলেন, কোটি কোটি টাকা তারপর তো ছেড়ে দিয়েছে, তারপর ছেড়ে দিয়েছেন, এটাকে ধন্যবাদ, ছেড়ে দিয়েছেন, এটা সত্য, এটা আছে। এখন আমরা ভোটে যেতে অনাগ্রহী এটা বলবো না, আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত। কিন্তু আমরা এখন অনুভব করি তীব্র প্রশাসনিক একটা কাঠামো আছে, যেটা কাঠামোগতভাবে একটা পাতানো ভোট করবে এবং সেখানে ইভেন বিএনপি ট্র্যাপড হতে পারে। মানে এটা আমার নিজস্ব অবজারভেশন, বিএনপি নিয়ে বলার যোগ্যতা আমার নেই। ইভেন বিএনপি ট্র্যাপড হতে পারে, এটা আমার 5.5টা ভোট করার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি যে জেলায় যাই আমি সে জেলায় দেখতে পারি প্রশাসনের মধ্যে জামাতের তীব্র অবস্থান, এবং সেটা অনেক ক্ষেত্রে প্রকাশ্য। জানি না বিএনপিটা কীভাবে দেখছে, কারণ ভোটে আমি মনে করি প্রশাসন যদি ইনফ্লুয়েন্স করতে চায় 20% ভোট যে কোনো সময় করতে পারে, এটা কেউ বুঝবেও না। তো যাই হোক, সেটা বিএনপির ইস্যু। বাট আমরা মনে করি যে কোনো সরকার আসার পরে ভোটের সময় একটা নিরপেক্ষ প্রশাসন লাগে। এখন আমরা স্বাভাবিকভাবেই দেখছি এই সরকারে বিএনপি, জামাত, এনসিপির প্রভাব আছে, থাকারই স্বাভাবিক। তো সেই প্রভাবের ভোটে সেই প্রশাসনের ভোট হবে। সেই ভোটে জাতীয় পার্টি কীভাবে সুষ্ঠু ভোট পাবে, ন্যায় বিচার পাবে? বলতে পারেন জাতীয় পার্টি আগে ভোট করেছে, ন্যায় বিচারের অধিকার জাতীয় পার্টির নেই, সেটা বলে দেন জাতীয় পার্টির ন্যায় বিচারের অধিকার নেই। এই যে ইলেকশন কমিশন সবাইকে ডাকছে, আমাদেরকে ডাকছে না। ঐক্যমত কমিশন সবাইকে ডেকেছে, আমাদেরকে ডাকছে না। পিক অ্যান্ড চুজ কমপ্লিটলি। নিবন্ধিত দল আমরা, নিবন্ধন বাতিল হয়নি, কোনো মামলা নাই, মানে আমাদের দলের বিরুদ্ধে কোনো মামলা নেই, কিন্তু ডাকছে না। এটা এক ধরনের শপথ ভঙ্গ। নাও দ্য কোশ্চেন হচ্ছে জাতীয় পার্টি ভোট করাটা আসলে জাতীয় পার্টির জন্য কত দরকার আর দেশের জন্য কত দরকার? ওই যে বললাম, দেশটা তো চালাতে হবে, সামনে যে সরকার করবে সে কত % ম্যান্ডেট নিয়ে যাবে, কীরকম ভোট নিয়ে যাবে, তার উপর নির্ভর করবে সে কত বছর থাকবে ক্ষমতায়। একদম অঙ্কের মতো বলে দিলাম। এগুলো কথা 3-4 বছর পরে আবার টকশো এসে মিলিয়ে দেখবেন। সে যদি একদম কম ম্যান্ডেট নিয়ে যায় তাহলে তার 5 বছর থাকা কঠিন হবে এবং দ্বন্দ্বময় সময় হবে। সে যদি রিয়েলি ভালো ম্যান্ডেট নিয়ে যায় জেনুইনলি 5 বছর থাকবে। শেখ হাসিনা লো ম্যান্ডেট নিয়ে 5 বছর ছিল কিভাবে? গুম হয়েছে, হত্যা হয়েছে, অনেক কিছু হয়েছে, একটা রিজিম ক্রিয়েট হয়েছে। আওয়ামী লীগ, বিজেপি, আর্মি, পুলিশ সব মিলিয়ে ওই রিজিম ক্রিয়েট করতে গেলে কিন্তু ওই রকমই ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি করতে হবে। আর আপনাকে মোটামুটি ইনক্লুসিভ ভোট করতে হবে। কতটুকু ইনক্লুসিভ আমি বলবো সেটা সবাই মিলে ডিসাইড করবে। আমরা বলতে পারি না যে সব অল ইনক্লুসিভ, এটা বলার সময় আসছে কিনা, কিন্তু মোটামুটি ইনক্লুসিভ করতে হবে। এটা একদম বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ফর এনি ইলেকট্রাল ডেমোক্রেসি। আওয়ামী লীগের নির্বাচন আসার সুযোগ নেই, আপনারাও বাইরে থাকলে ইনক্লুসিভ হবে না, বিষয়টা সেরকমই। 4টা বড় দলের মধ্যে 2টো দল আউট, 2টো থাকলো, সে 2টো আবার সমমনা দল। এমনও হতে পারে বিএনপি জামাতের মধ্যে এখন যে ক্রাইসিস দেখা যাচ্ছে এটা আর্টিফিশিয়াল, আমি মনে করি যে কোনো এক হতে পারে, বিরোধী দল জামাত হতে পারে, এই জন্য আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস দেখানো হচ্ছে মেবি। তো যাই হোক, একটা 2টো বড় দল বাদ চলে গেল, তাহলে কিভাবে সেই ভোটটাকে আপনি কম্পিটিটিভ বলবেন, রিফ্লেকটিভ বলবেন? আমাদের ভোটাররা কেন যাবে? আওয়ামী লীগের ভোটাররা কেন ভোটে গিয়ে এই সময় বিএনপি, জামাতকে বা এনসিপিকে ভোট দেবে? যতই আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন,
তারা মুখে কিছু বলবে না, কিন্তু আমি তো দেখি না ভোট দেওয়ার কোনো কারণ আছে। আমি একটু তাহসিন আপনার কাছে জানতে চাই, আগামী নির্বাচন তো আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়, এবং শামীম ভাই যেটা বলছেন যে একটা পাতানো ভোট হতে পারে, এরকমের পাতানো ভোটের ইঙ্গিত কি আপনি পান? না, আমরা পাই না। আর শামীম হায়দার ভাইরা পায়, কারণ ওই যে আঙ্গুর ফল টকের মতন তো। আর এখন আনফর্চুনেটলি হচ্ছে ওই যে আমাদের ইয়াতে লোকাল মানে সারফেসে আমরা যখন কথা বলতাম তখন হয়তো যা ভাই তুমি আমার খেলায় নাও না, এই জন্য খেলাটা ভালো হয়নি। তো দেখেন আসলে এগুলো খুবই মানে লেইম এক্সকিউজ, লেইম হাইপোথিসিস। যেমন শামীম হায়দার ভাই, পাটোয়ারি ভাইরা আজকে খুব আফসোস করে বলতেছেন যে তাদেরকে ডাকে না। কেন ডাকে না এটা কখনো কি নিজেকে জিজ্ঞেস করছেন? হি শুড আস্ক। তার দলের নেতাকর্মীদেরকে তার জিজ্ঞেস করা উচিত যে কেন আপনাদেরকে ডাকা হয় না, আপনারা কিভাবে করে একটা স্বৈরাচারী সিস্টেমকে, রেজিমকে, উনি যেটা বললেন যে একটা রেজিম ক্রিয়েট হয়েছে, এই রেজিমকে কিভাবে করে তারা জাস্টিফাই করেছে, তারা কি এটা ভুলে গেছে? তাদের তো ভুলে যাওয়ার কথা না। আমরা কিভাবে জাস্টিফাই করলাম ভোটে অংশগ্রহণ করে? আমি মাঝখানে আপনি ঢুকে না, মানে জাস্টিফাইটা কিভাবে আমি বলে দিচ্ছি কিভাবে করছি, আমি বলে দিচ্ছি, আপনি একটু ঠান্ডা মাথায় শুনেন শামীম ভাই। তো দেখেন, আপনি নির্বাচনকে জাস্টিফাই করেছেন, বলেছেন নির্বাচনে যাবেন না। আবার আপনার একটা দল হিসাবে যে নৈতিক অবস্থান গ্রহণ করা উচিত ছিল, সেই নৈতিক অবস্থানটা কি আপনার ছিল? ছিল না তো। কাজেই দেখেন ওই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ওই যে আমরা বলি না যে ধরেন আপনি মারামারিতে পার্টিসিপেট করতেছেন, আরে ভাই মারামারি লাগছে ঠেকাবেন তো, আরে ভাই ঠেকাইতে না পারেন অ্যাটলিস্ট মুখে বলবেন তো। তো আনফর্চুনেট এটা, আপনি যতগুলো ইলেকশন, আপনি শুধু এটা না তো, গুম খুন থেকে শুরু করে যতগুলো মানে আপনি দেখেন যে বিচারিক হত্যাকাণ্ডগুলো হয়েছে বিভিন্ন সময়, যেভাবে করে একজন বিরোধী দল একটা নেত্রী 2 লাখ টাকা 5 লাখ টাকার একটা মামলায় আপনি তাকে সাজা দিয়ে দিলেন। আর বাকি অস্বাভাবিক কার্যক্রমগুলোর কথা নাই বলি, সেইসব জায়গাগুলোতে জাতীয় পার্টির যে নোংরা অবস্থান ছিল, সেই নোংরা অবস্থানের কারণে আজকে তাদেরকে ডাকে না। অন্য দলগুলোকে তো ডাকে। অন্য দলগুলোকে কেন ডাকে আপনি সেটা প্রশ্ন করেন না কখনো? সেখানে তো সিপিবির মতন যার কোনো আসন ছিল, আমি জানি না সিপিবির, আমি রেশিওটা জানি না, অনেক বাম দল যাদের কোনো পলিটিক্যাল মানে নির্বাচনে যাদের কোনো পলিটিক্যাল ভালো অবস্থান ছিল না, তাদেরকে ডাকে না, তাদের কাছে শুনে না, তাদের পরামর্শ গ্রহণ করে না, করছে তো। কাজী দেখেন মানে ইট হ্যাজ টু বি আন্ডারস্ট্যান্ড। আমি খুব মানে ইট সাউন্ডস সো রং, বাট দেখেন পলিটিক্যাল সার্ভিস একটা কথা আছে, আমি বলি একটু বলতেছি, শেষ করে বলবো, এটাও বলবো। আমি বলতাম, আপনার কথাও আসবে কামাল ভাই, আমি লিখে রাখছি, আপনি যেটা বলছেন সেটাও বলবো আমি। দেখেন তো এটা আমাদের এটা আন্ডারস্ট্যান্ড করা জরুরি। সেটা কি জানেন? সেটা হচ্ছে দেখেন ওই সময়টাতে বাংলাদেশের পলিটিক্যাল সার্ফেসে খুব কমন একটা টার্ম ছিল। আমি জানি যে এই টকশোর সাথে ওই টার্মটা যায় না, বাট তাও আমি আজ খুব মানে যেহেতু শামীম হায়দার পাটোয়ারি ভাই নিজেকে জাস্টিফাই করার জন্য সেই 95 ইলেকশনকে সামনে নিয়ে আসছেন এবং সেটাকে ক্রোনোলজিক্যালি সামনে রেখে একটা প্যারালাল একটা জায়গা তৈরি করে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। আমি জাস্ট স্মরণ করাই দিই, বাংলাদেশের পলিটিক্যাল সার্ফেসে কেউ ইনিয়ে বিনিয়ে ইনডিরেক্টলি এই কথাটা বলতো যে জাতীয় পার্টির অবস্থান হচ্ছে গৃহপালিত পশুর মতো। আনফর্চুনেটলি এটা কি আমাদেরকে কষ্ট দেয় না আপনার কাছে মনে হয়? জাতীয় পার্টির তো একটা ইতিহাস আছে, লেগেসি আছে। 16 বছর তারা এটাকে নষ্ট করছে বলে আজকে তাদেরকে ডাকে না। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড প্রবলেমটা অন্য কোথাও না। যেমন মাসুদ কামাল ভাইদের কাছে মাঝে মাঝে ওই আসে, যেমন মাসুদ কামাল ভাই বলে বসলেন যে জাতীয় পার্টি হচ্ছে এবার ইলেকশনে পার্টিসিপেট করবে, ওনারা খুব ভালো করবে। আপনি মিলাই নিয়েন, কিছুদিন পর দেখবেন এই ধরনের ন্যারেটিভ আওয়ামী লীগের পেজ থেকেও যাচ্ছে, এই ধরনের ন্যারেটিভ ছাত্রলীগের পেজ থেকেও যাচ্ছে। দেখেন ভাই, প্রবলেমটা ওইখানে না। জাতীয় পার্টি ভালো করলে আমার তো খুব একটা সমস্যা নাই, কিন্তু প্রবলেমটা কোথায় ভাই? আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব। প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে যে আপনার সেই নৈতিক অবস্থান আছে কিনা। আপনি 24-এর আন্দোলনে কোনো নৈতিক অবস্থান ছিল না। আপনার বাংলাদেশে প্রিভিয়াস কোন ধরনের ডেমোক্রেটিক মুভমেন্টে আপনার কোনো অবস্থান ছিল না। যখন বিএনপির নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, যখন বিভিন্ন ধরনের বিরোধী দলের মধ্যমনে আপনার অসংখ্য মানুষকে ক্রসফায়ার করা হয়েছে, আপনি তখন খুব রাজার হালে কখনো সিএমএচে গিয়ে মানে ইট মাইট বি সাউন্ডস রং, আমি ওটা অ্যাভয়েড করি। আপনি বিভিন্ন সময় ইনায় বিনায় এটাকে জাস্টিফাই করে কখনো সংসদে গিয়ে সিট ভাগায় নিছেন। আপনি নিজেকে জিজ্ঞেস করেন না শামীম হায়দার পাটোয়ারি ভাই কি বলছে? 14 সালে উনি ইলেকশনে যায়নি, প্রথমে বলছিল মানে উনি নিজেকে দল থেকে আলাদা করে নিছেন, কেন আজকে তাকে এইভাবে করে টেকনিক্যালি বক্তব্য দিতে হয়? টেকনিক্যালি কেন বক্তব্য দিতে হয়? কেন তাকে আলাদা করে নিতে হয়? এজন্য আলাদা করে নিতে হয়, তার পার্টি পজিশনটা ভালো ছিল না। ইটস ভেরি আনফর্চুনেট। বক্তব্য দিতে পারবেন ভাই, অনেক বক্তব্য দিতে পারবেন। আপনি এই যে মানুষের কাছে যান, জিজ্ঞেস করেন গণতান্ত্রিক ডেমোক্রেটিক যতগুলো মুভমেন্ট হয়েছে বাংলাদেশে, তাদের কাছে জিজ্ঞেস করেন না, সমস্যা নাই তো। আমি একটা হচ্ছে যে ওই যে খেলায় আবেগ তো থাকবেই, কারণ ওরা কষ্ট করেছে, আন্দোলন করেছে, সাফার করেছে, টর্চার হয়েছে, আবেগ থাকবে। ওই যে বললাম দেশটা আবেগের উপরে, খেলায় আপনি বাদ দিয়ে দিবেন, নিজেরা খেলবেন,
ওই সরকার ওই দেশ টিকবে? যারা ফাউল খেলে তাদেরকে খেলাই না, ফাউল খেলা তো খেলা তো হবে। আনফরচুনেট কথা হচ্ছে আমরা কোনো গুম জাস্টিফাই করিনি। হাসনাত সারজিৎ কি করেছিল? বঙ্গবন্ধুর স্তুতি বাক্য করেছে। নুরুল হক কি করেছে? বা শেখ হাসিনা আমার আম্মা, স্বপ্ন দেখা আম্মা বলেছে না? তা আমরা কি কখনো ওরকম কিছু করেছি নাকি? আপনি বলছেন আমরা প্রতিবাদ করিনি, আপনারা কি করছেন? আপনারা তখন ছাত্রলীগে ছিলেন, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক। আপনার বাবা তখন ওয়ার্ড আওয়ামী লীগের না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কেন? আমরা তো আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না। আমরা দোষী হলে তো আপনারা স্বৈরাচার। মানে যারা পদে ছিল ইভেন তারা মোর গুড দেন ইউ। না না, কেন ইট শুড বি আন্ডারস্ট্যান্ড তারা ইভেন মোর গুড দেন ইউ। তারা সাপোর্টিং হ্যান্ড হিসেবে তারা তো গুমখুনকে বৈধতা দেয় না। তারা তো পার্টিসিপেট করেছে, করে খুবই লেমেস্ট এক্সাম্পল ভাই। না তারা তো পদে ছিল। কেন পদে ছিল তারা? আমাদের কোনো ছেলে তো পদে ছিল না, পদে ছিল তারা। তাহলে 36 দিনের আন্দোলন করে আগের সব মুছে গেছে, সামনের সব মুছে গেছে। মূল উদ্দেশ্য হচ্ছে কেউ চাচ্ছে সামনের ইলেকশনটা নিয়ন্ত্রিত হবে। যেহেতু আমরা আন্দোলন করেছি, আমাদের ভোট থাকুক না থাকুক আমাদের এত আসন লাগবে। কে থাকলে আসন পাবো না? জাতীয় পার্টি থাকলে আসন পাবো না। জাতীয় পার্টি থাকলে বিএনপি আমাদের পাত্তা নাও দিতে পারে। জাতীয় পার্টি থাকলে এটা হতে পারে, ওটা হতে পারে। এটা স্বাভাবিক। জাতীয় পার্টির মধ্যে একটা মেসি বাংলাদেশে খেলতেছে, আমরা আসন পাবো কিভাবে? মূল কথা হচ্ছে কিন্তু রিটায়ার করে গেছে, তো এটা বুঝতে হবে। যারা একবার আম্মা বলে, একবার বঙ্গবন্ধুকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাগরিক বলে, আবার তার মূর্তি ভাঙে, আবার জাতীয় পার্টি গালি দেয়, তাদের তো ইডিওলজিক্যাল কনসিস্টেন্সি নাই। মানে কামাল ভাই, এই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাই যে লেজে গোবরে হয়ে গেছে নূর ভাইয়ের জিনিস আমাদের উপর চাপাই দিচ্ছে। আনফরচুনেটলি বাট ইটস ভেরি ওকে ভাই। কোনো সমস্যা নেই। নির্বাচনের বাইরে আপনার বক্তব্য আপনি দিবেন, ঠিকভাবে বলেন আর যেভাবেই বলেন, একটা বড় অংশ কিন্তু নির্বাচনের বাইরে। এইটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ কিনা? শুনেন আমি বলি, ওনার যথেষ্ট জানেন সুযোগ আছে। সিম্পল কথা বলি, ধরেন আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, জাতীয় পার্টি নির্বাচনের বাইরে থাকবে, আমি এখনো কোনো আইনগত নমুনা দেখি না। কিন্তু নৈতিক অবস্থানটা নেই জাতীয় পার্টি। নৈতিক অবস্থান না থাকলে এটা পাবলিক বুঝবে রে ভাই। সে নৈতিক দুর্বলতা নিয়ে পাবলিক কাছে যাবে, যদি পাবলিক ভোটটা হবে না। আপনি কে নির্ধারণ করার? আপনি কে ভাই? এ লাভ পেতে লাভ নাই। তো এখন জাতীয় পার্টি ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরলাম আপনার কথা, যে আওয়ামী লীগও নাই, জাতীয় পার্টিও নাই, তখনই পুরো নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করবে জামাত ইসলাম। ক্লিয়ার এন্ড সিম্পল। জামাত ইসলাম যেমনি বলবে তেমনি নির্বাচন হবে। জামাত ইসলাম বললে বেশি কিছু করবো, আমি ইলেকশন করবো না, তো বিএনপি কি করবে? বিএনপি করবে চেঙ্গির মধ্যে, বিএনপির মধ্যে যাবে। এই জন্যই এখন বিএনপিও চায় যে জাতীয় পার্টি ইলেকশনে থাকুক। এটা আমি যেভাবে বুঝি, আমার সঙ্গে তো বিএনপির লোকের সঙ্গে হ্যাভি একটা খাতির আছে তা তো না, তারা তো আমার রাগ করতো না, কিন্তু আমি যেটা কমন সেন্স থেকে বুঝি, এখন বিএনপিও চায় যে জাতীয় পার্টি ইলেকশনে থাকুক, থাকলে পরে তার ব্যালেন্স করে একটা জায়গা থাকে। আর জাতীয় পার্টি ইলেকশনে থাকুক না, এটা হলো কি জামাত প্রচন্ড বেগে চায়। জামাত চায়, জামাতের মধ্যে একটা ভয় কাজ করে। ভয়টা হলো এই আওয়ামী লীগ না ইলেকশনে, আওয়ামী লীগের যে লোকটা এসে নিয়ে ব্যালট পেপারে নৌকা খুঁজবে, সে যদি নৌকা না পায় সে লাঙ্গলে ভোট দিতে পারে। এই ভয়টা জামাত করে, কারণ আওয়ামী লীগের নৌকা মার্কার লোকটা সে নৌকা এবং লাঙ্গলের মধ্যে একটা মিল অনেক বছর ধরে দেখে আসতেছে। সে মনে করবো নৌকা নাই, আমি লাঙ্গলে ভোট দিয়ে আসি। তখন জামাতের ভয়, তাহলে তবে আমার থার্ড হইতে হবো। এই জন্য সে প্রাণপণ চেষ্টা করতেছে যে জাতীয় পার্টিতে যাতে না থাকে। আর এনসিপির যে অবস্থানটা, এনসিপি হলো এখন বর্তমানে এনসিপি একটা আদর্শিক অবস্থান নিচ্ছে। আদর্শিকভাবে তারা প্রথমে ভাবছিল আবার বিরাট কিছু করে ফেলাবো, কারণ ভোটের বাজারে তারা দেখছে যে আমাদের কোনো বেল নেই, আমরা নো হয় আর। এবং তারা মনে করছে যে ভোট যখন পাবো না এবার, দরকার নাই, আমরা 5 বছর পরে প্ল্যান করি। এবং তারা এই নির্বাচন নিয়ে তারা প্ল্যানও করতেছে। তাদের প্ল্যান হলো এর 5 বছর পরেরটা, যে আমি মনে করি ও অস্বীকার করলো কোনো পার্টির অবস্থা, আমার তো কোনো বক্তব্য নাই। আমি যে বুঝি তারা এখন একদিনে বুঝতে পারছে যে তাকে ইলেকশন, তাকে পলিটিক্স করতে হবে আরো দীর্ঘমেয়াদী। এই জন্য তারা একটা সব ব্যাপারে একটা নৈতিক অবস্থানে যাচ্ছে। যদি তারা এটা কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু তারা খুব পলিটিক্সে ভালো করবে, এটা আমার ধারণা। তো সেক্ষেত্রে তারা নৈতিকভাবে যেটাকে ভালো মনে করে বলতেছে, এটা ভালো মনে করে বলতেছে না। তারপরে তাদের একটু ঝামেলা আছে, তাদের মাঝখানে বাইরে যে কেউ আবার একজনকে ফাঁস করে দেয়, ওটা আবার একটু স্ক্যান্ডালের মধ্যে জড়ায় যায়, ওটা তাকে হ্যান্ডেল করতে হয়, ঝামেলা আছে। কিন্তু এই ঝামেলাগুলো তারা যদি পলিটিক্যালি হ্যান্ডেল করতে পারে তারা ভালো করবে। এনসিপির একটা ভয় যে জাতীয় পার্টি নির্বাচনের বাইরে থাকুক, জাতীয় পার্টির মানে এর অতীত যে দায়, সেইটার চেয়েও বড় একটা ভয় হলো যে জাতীয় পার্টি নির্বাচনে আসলে জাতীয় পার্টির উপরে কাঁধে ভর করে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। শুনেন আমি বলি, জাতীয় পার্টির এমন কোনো স্ট্রেংথ নাই
যে আওয়ামী লীগকে তারা কাঁধে নিতে পারবে। আপনি না বললেন অনেক ভালো করবে, স্ট্রেংথ থাকলেই তো ভালো করে। জাতীয় পার্টি ভালো করবে, বাট জাতীয় পার্টি সে ক্ষমতা নাই, সে আওয়ামী লীগকে ঘাড়ে নিতে পারবে, আমি সেটা বলছি। জাতীয় পার্টি ভালো করবে, ঠিক আছে, তার সেই পায়ের অবস্থা, জোরের অবস্থা, আওয়ামী লীগের মতো একটা দলকে সে ঘাড়ে করে নিয়ে এসে বসাবে। এত দুর্বল একটা দল ইলেকশন ভালো করে কিভাবে? হ্যাঁ ভাই, না না ঠিক আছে ভাই, দিলাম না ভাই, ঠিক আছে, আপনি পরের ইলেকশন দেখেন, ফলটা মিলাই নিয়েন, জিতে পড়লে মিলাই নিয়েন। যাক, সেটা নির্বাচনের পরেই বোঝা যাবে। পাভেল ভাই, আপনার কাছে আসলে দুটো প্রশ্ন। শামীম হায়দার পাটোয়ারী ভাই বলছিলেন যে আগামী নির্বাচনটা একটা পাতানো ভোট হতে পারে, আর কামাল ভাই বলছিলেন যে জাতীয় পার্টি ইলেকশনে থাকুক, এটা আসলে ওনার মনে হয় যে এটা বিএনপি চায়। আসলে বিএনপি, জাতীয় পার্টি নিয়ে বিএনপির অবস্থানটা এই পাতানো ভোটের ব্যাপারটা নিয়ে আমি যে শামীম ভাই কিছু মনে করবেন না, সেটা হলো যে ওনারা এই খেলা খেলেছেন আগে অনেকবারই, ওনারা বলতেই পারেন আর কি। সুতরাং ওই খেলাতে তো আমরা অভ্যস্ত না, আমরা বলতে পারবো না, কিন্তু এটা না বুঝতে পারছি, ভালো প্লেয়ার যারা তারা বুঝবে যে ওনারা কিভাবে খেলতে যাচ্ছে আর কি। তো ওনারা যাই বলুক, কারণ পাটোয়ারী ভাই তো এখানে টকশোতে এসছেন, তার দলকে ডিফেন্ড করে কথা বলবেন, কিন্তু আমি জানি যে উনি যখন একা থাকেন তখন এটা উনি নিশ্চয়ই এই অন্তর্জালা তারও আছে যে এই তিনটি নির্বাচনে এই সরকারকে, আওয়ামী সরকারকে বৈধতা না দিলেও চলতো আর কি, যে নির্বাচনে যেখানে বেশিরভাগ দলে যায়নি, আমরা না গিয়ে তো জনগণের কাতারে যেতে পারতাম, তাহলে আমরা ওনাকে সাদরে গ্রহণ করতে পারতাম আর কি। আর যেটা আছে যে পাতানোর কথাটা আমি বললাম যে আমি এখানে এটা পাতানো দেখি না, আমি মনে করি যে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ থাকা দরকার। যেহেতু জাতীয় পার্টি কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল না, জাতীয় পার্টি অবশ্যই নির্বাচন করতে পারে এই পর্যায়ে, যদি কোনো না অন্যরকম বাধা তাদের সামনে এই মুহূর্তে বা পরবর্তীতে এসে পড়ে। তো আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যে দলের নির্বাচন করার সুযোগ রয়েছে, তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সেটা যদি হয় তাহলে সেখানে তো পাতানো খেলার সুযোগও যেমন থাকে না, আবার কাউকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা বিএনপির পক্ষ থেকে তো অন্তত নেই। এই কথাটা আমি আপনাকে খুব নিশ্চয়তার সাথে বলতে পারি। আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বরাবরই বলে এসেছি। এটা তো গত 17 বছর ধরে আমাদের চিৎকারের মধ্যে তো একটা কথাই ছিল যে আমরা একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাই। তো সেই নির্বাচনের ক্ষেত্রে যাদের যাদের সেই বৈধতা আছে তারা সবাই নির্বাচনে অংশ নেবেন। এখানে কে কাকে কাঁধে দিতে পারবেন বা বোঝা বহন করতে পারবে কি পারবে না, সেটা রাজনৈতিক আভ্যন্তরীণ সমীকরণ, সেটা আগাম বলার মতো কোনো ক্ষমতা নাই। আমি সেই রকম জ্যোতিষী নই, বলতেও পারবো না যে এখন শেষ মুহূর্তে কে কোন দলে গিয়ে যোগদান করে কাকে কে গ্রহণ করবে আর করবে না, কোনটা ভালো বা মন্দ, এই বিষয় বা এই তর্কের মধ্যে তো আমি জড়াতে চাই না। তবে আমি মনে করি যে দুটোর কোনোটাই আমি মনে করি না যে এখানে দৃশ্যমান। একটা হচ্ছে পাতানো নির্বাচনের সুযোগ আছে বলে আমার মনে হয় না, আর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে আপনি মনে করেন? আমি মনে করি যে সেটাই হওয়ার সম্ভাবনা বেশি। 300 আসনে পাভেল ভাই, আপনি বলেন যে আপনারা অ্যানালাইসিস করেন, 300 আসনে বিএনপির সাথে কয়টা আসনে আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে অন্যদের? অন্য বলতে আমি জামাত বা এনসিপির অবস্থানটা এখনো নিউট্রাল, তারা কোনো জোটে যায়নি। আমি তো জামাতের সাথে কয়টা আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে? আচ্ছা, আমি জামাতের সবগুলোকে, আমি একটা নির্দিষ্ট কোনো একটা দলের কথা বলবো না, কারণ এমনিতে এক সময় ছিল যে এনসিপি অনুভব করেছে তারা 300 আসনে প্রার্থী দিতে চায়। তো না, 300 আসনে জিতবে এরকম কনফিডেন্স না, 250 না, 300 আসনে জিতবে, পরবর্তীতে সেটা 150 আসনে এসেছে, 250 এখন কত আমি জানি না। একজন 250 একবার বলেছিল ওরা। আচ্ছা, সে কনফিডেন্সটা তো নিশ্চয় আছে। জাতীয় পার্টি তো মনে করেন যে তারাও 300 আসনে তারা মনোনয়ন দিতে পারেন, তা দিয়েছেন অনেক জায়গাতে, তো তাদের এরকম অতীত অভিজ্ঞতা আছে, তারা দিয়েছেন। জামায়াতে ইসলামী তো 300 আসনের মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, এবং তারা মনে করছে যে তারা নির্বাচনে অনেক ভালো করবে, এবং তারা তো আমাদেরকে রাজনীতির মাঠে কোনো একটা প্রতিপক্ষ বলে মনেই করে না। তো আমরা তো মনে করছি যে প্রত্যেককেই ভালো প্রতিদ্বন্দ্বী। আমরা তো রাজনীতিতে অনেক রকম খেলোয়াড় দেখি, যদিও এমনিতে এখানে আমি খুব ধন্যবাদের সাথে বলি যে মাসুদ কামাল ভাই এবং আপনারা নিজেরাও দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলা দিয়েছেন, প্রথম স্থান আমাদেরকে দিয়ে রেখেছেন আগে থেকে, সেজন্য ধন্যবাদ জানাই যে অন্তত আপনারা ওই জায়গাতে আমাদেরকে নামান নেই। তো সুতরাং দ্বিতীয় বা তৃতীয় স্থানের প্রতিযোগিতা কোন জায়গায় হবে, বা চতুর্থ দল হিসেবে এনসিপিকেও একটা জায়গা তো দিতে হবে, তাদেরও তো একটা প্রতিদ্বন্দ্বিতা একটা জায়গা থাকা দরকার। আমরা মনে করি যে আগামী পার্লামেন্টের প্রাণবন্ত পার্লামেন্ট হোক, আমি শামীম পাটোয়ারী ভাইরা নির্বাচনে জয়লাভ করে আসুন, এবং তারা তাদের অতীত যে সমস্ত ভেতরকার যদি লজ্জা বা দায় যদি থাকে কিছু, তাহলে এটা জনপ্রকাশ্যে এসে একটা সত্যিকারের পার্লামেন্টের অবস্থান নিয়ে তাদের ভেতরে যে এতদিন পর্যন্ত যে তাদের ব্যাপারে কথা ছিল একটা যে গৃহপালিত বিরোধী দল, এই তকমাটা তারা ঘোচাবার সুযোগ পাবেন ইনশাআল্লাহ আগামী দিনে। মানে আপনি মনে করছেন খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে? যদি এটাই বিএনপি মনে করে যে খুব প্রতিদ্বন্দ্বিতা হবে, সেক্ষেত্রে 300 আসনের মধ্যে 236 আসনে প্রার্থী কেন দিবেন? এটা বিএনপির আগে থেকে কমিটমেন্ট, এটা আপনারা নিজেরাও জানেন যে আমরা কিন্তু বরাবরই বলেছি যে আমরা যারা সম্ভাবনা দল, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাদের অবস্থান ছিল, অংশগ্রহণ ছিল,
তাদের সাথে বিএনপি কিছু কিছু তাদের জন্য আসন তাদের জন্য সংরক্ষণ করতে চায়, রাখতে চায়, যাতে করে এই তাদের যে আগের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গের দায় বিএনপি নিতে চায় না, যে কথা দিয়েছিলাম কথা রাখবো না, এটা বিএনপি কোনোদিনই করেনি। সেক্ষেত্রেও সেটা তাই করেছে। এবং আপনি নিজেও দেখবেন যে অনেক আসনে কিন্তু আমরা হোল্ড করে রাখা হয়েছে, যে সেখানে প্রার্থিতা দেওয়া হয়নি। সেটা আগে যে সমস্ত রাজনৈতিক দলের সাথে আমাদের সেরকম প্রতিশ্রুতি ছিল যে আমরা জাতীয় সরকার গঠনের একটা অঙ্গীকার বিএনপি আগে থেকেই করেছে, যে বিএনপি মনে করে যে আগামী দিনে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে একা চলাটা সঠিক হবে না। স্বৈরাচার বিরোধী অবস্থান যাদের ছিল তাদের প্রত্যেককে একসাথে নিয়ে একটা জাতীয় সরকারের ধারণা নিয়ে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায়। সেই জন্য এই আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। তাহসিন, আগামী নির্বাচন কি আসলেই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না একেবারেই পাতানো হবে? না, প্রশ্নটা তো দুইটা অপশনের একটা অপশন আসলে ভ্যালিডই না। মানে জাতীয় পার্টি যেই অ্যাঙ্গেল থেকে বলতেছে এটা পাতানো নির্বাচন, আমি ইতিমধ্যে কাউন্টার করলাম, এটা তাদের একটা ফেয়ার, ওইটাই আর কি, যে না পাওয়ার বেদনা, কষ্ট, তো সেটা থাকতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না। তাদের দীর্ঘ রাজনৈতিক পথ চলা আছে। এখন এই পথ চলায় এরকম একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সবচেয়ে পপুলার ইলেকশন হইতে যাইতেছে বাংলাদেশে, সেই জায়গাটাতে তাকে কেউ খেলায় নিচ্ছে না। এই কষ্ট তার মধ্যে থাকাটা অস্বাভাবিক কিছু না, আমি এটাকে প্রচণ্ড রকম স্বাভাবিক মনে করি। আর আপনি যেটা বলছেন যে দেখেন আসলে পাতানো বলেন বা মানে ইঞ্জিনিয়ারিং করা ইলেকশন, আমি খুব কনফিডেন্টলি এবার আমার কাছে যেটা মনে হয়েছে যে খুবই কনফিডেন্ট আমি ওভার দি ইস্যু, যে বাংলাদেশে এই স্কোপটাই এখন আর নাই। বাংলাদেশের মানুষ এখন প্রচণ্ড রকম মানে পলিটিক্যালি অ্যাওয়্যার, অ্যান্ড বাংলাদেশের মানুষের মধ্যে ওই ব্যাপারটা এখন অনেক বেশি, মানে তাদের যে আপব্রিঙ্গিং, স্পেশালি এই 16 বছরটা তারা খুব ক্লোজলি অবজার্ভ করছেন আফটার দি রেভুলেশন, তাদের মধ্যে প্রচণ্ড রকম ওই আপব্রিঙ্গিংটা, ওই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, যে ওই ধরনের কোনো একটা জায়গা থেকে বাক্স চুরি করে নিয়ে আসবে। আমি জন্য আপনার খেয়াল থাকার কথা, তারেক রহমান একদম প্রথম দিকে এই কথাটা বলছিলেন যে আগামীর ইলেকশন কিন্তু কঠিন হবে, এবং গ্র্যাজুয়ালি বাংলাদেশের পলিটিক্যালি এক্সপেরিয়েন্স যারা, তারা সবাই এই জায়গাটাকে এন্ডোর্স করছে। আপনি জাকসু বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি ইলেকশনগুলোর দিকে তাকায় দেখেন, মানে আউট অফ দি কোশ্চেন ছিল রীতিমতো। এবং আগামীর ইলেকশনে আপনি দেখবেন যে এখন মানুষের কাছে অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার মানে আপনার মিডিয়া, এই অ্যাক্সেস এত বেশি, আপনি চাইলে এখানে কিছু একটা করে ফেলবেন, এটার সুযোগ নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন এখন বাংলাদেশের যেই জায়গাটাতে আমরা অবস্থান করছি, এই জায়গাটাতে আমাদের মধ্যে পলিটিক্যাল ডিবেট আছে, এবং এটা ডেমোক্রেটিক অ্যাসপেক্টেই কিন্তু আছে। কেউ আপার হাউস পিয়ার চায়, কেউ আপার হাউস পিয়ার চায় না, কেউ লোয়ার হাউস পিয়ার চায়, কেউ লোয়ার হাউস পিয়ার চায় না। এগুলো পলিটিক্যাল বিউটি, কিন্তু এই ডিবেটগুলো থাকাটাই তো বরং বাংলাদেশের জন্য মানে সুন্দর এক্সাম্পল সেট করে। কিন্তু কারোর মধ্যে কিন্তু রেশারেশি নাই, ব্যাপারটা এরকম না যে আমি তোমারে মানে যে জিনিসগুলো আমরা আগে দেখছি, দামি ইলেকশন, রাতের ইলেকশন, এই জিনিসগুলো কিন্তু এখন নাই। আপনি দেখবেন যে জামাতের সাথে বিএনপি, এনসিপির সাথে জামাতের সাথে এনসিপি, যে ধরনের পলিটিক্যাল ডিবেটগুলো আছে, এগুলো খুব হেলদি ডিবেট, এটা আমাদেরকে এন্ডোর্স করতে হবে। এবং এই হেলদি ডিবেটের কারণেই আপনি জুলাই সনদের যে জায়গাটা এখন পর্যন্ত আমরা মানে এসে উপনীত হয়েছে, এখানে অনেক ডিসস্যাটিসফ্যাকশন আছে, অনেক স্যাটিসফ্যাকশন আছে কিছু কিছু জায়গায়, বাট যেই জায়গাটাতে আমরা আসছি এটা তো আমাদের অভ্যন্তরীণ ডিবেট এবং নেগোসিয়েশনেরই তো ফল। কাজেই এই জায়গাটাকে আমরা একদমই রং মনে করি না, এবং আমরা এটাই মনে করি যে এই পরমত সহিষ্ণুতা, রেসপেক্ট টু ইচ আদার, অ্যান্ড এই যে পলিটিক্যাল ডেমোক্রেটিক সিচুয়েশনকে যে রেসপেক্ট করা, এটাকে এন্ডোর্স করা, এটা আমার কাছে মনে হয় যে বিএনপি যেহেতু বড় দল, তার এক্সপিরিয়েন্স বেশি, তাদের এই উদারতার জায়গাটা আছে। জামাতের এন থেকেও আমাদের কাছে মনে হয়েছে যে এটা তারাও এরকম কোনো রেডিক্যাল কোনো অবস্থানে নাই যে তারা একদম ওই যে ল্যাং মারে ফেলে দিবে, ফাউল খেলাটা খেলবে ইলেকশনে, এটাও নাই। আর এনসিপি হিসাবে আমরা একেবারেই নতুন করে অ্যাপেয়ার হয়েছি, আমাদেরও জায়গাটা, আমাদেরও আশা চাওয়া একটাই, যে 5 আগস্টের যে অভিপ্রায়টা ছিল যে একটা ডেমোক্রেটিক বাংলাদেশ, একটা পরমত সহিষ্ণুতার একটা বাংলাদেশ আমরা গঠন করবো, একসাথে গঠন করব। দেখেন এটা কিন্তু আমরা এই কথাটা বলতে চাই না কখনো, যে আগামীর বাংলাদেশ আমরা একসাথে গঠন করব। এখন আপনি আবার হয়তো প্রশ্ন করবেন যে কাকে যেন নিচ্ছি না, তার না ওটার উত্তর আমি দিয়ে দিচ্ছি ভাই। কাজেই দেখেন আমরা সেই একসাথেই গঠন করতে চাই, এবং সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এবং এই বাংলাদেশে মানে যাদের ডিস্যাটিসফ্যাকশন আছে তাদের জন্য একটা মেসেজও আছে, রিকনসিলিয়েশনের প্রসেসও আছে। আসেন নিজের পাপকে মোচন করার জন্য ওপেনলি জনগণের কাছে বলেন, এন্ডোর্স করেন, মাফ চান। যদি মনে করে জনগণ আপনাকে রিসিভ করবে, আই ডোন্ট হ্যাভ এন ইস্যু। সেটা ইলেকশনের আগেও হতে পারে, টাইম উইল সে এভরিথিং। কামাল ভাই, এই যে পাবেল ভাই যেটা বললেন যে শরিকদের জন্য কিছু আসন আসলে ছেড়ে দেয়া হয়েছে, আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে শরিকদের জন্য 63টা আসন ছেড়ে দেয়া হলো। যদি এই শরিকদের তারা তাদের নিজের মার্কায় নির্বাচন করবে, যদি তারা পাস না করতে পারে,
সেক্ষেত্রে কি পরবর্তীতে বিএনপি সরকারে যদি যায় বন্ধুহীন হয়ে যাওয়ার কোনো শঙ্কা থাকে কিনা? শুনেন, আমি যেটা মনে করি আর কি, আমি তো একজন মানে পলিটিক্যাল লোক না, নন পলিটিক্যাল লোক। দি মোস্ট পলিটিক্যাল লোক। না না, আমি পলিটিক্যাল লোক দেখাই, আমি কোনো পার্টির সঙ্গে তোমার অ্যাফিলিয়েশন নাই। এই যে ছেড়ে দিবে, যদি তারা নিজ নিজ প্রতীকে ইলেকশন করে, আমার ধারণা এখান থেকে 2-3 জন পাস করতে পারে, নাও করতে পারে। কারণ তারা এমন এমন শরিক, ওনাদের এই শরিকদের কিন্তু খুব একটা পরিচিতি নাই, খুবই দুর্বল শরিক, এবং ওনারা দয়া করে রাখছেন বলে, এবং চক্ষু লজ্জার খাতিরে ওনাদেরকে দিচ্ছেন এই পদগুলো। আমার ধারণা এই আসনগুলিতে ওনাদের বিদ্রোহী লোকরা বিজয়ী হয়ে আসবে। বিএনপিতে যারা বিদ্রোহী আছে এরা কেউ না কেউ এখান থেকে বিজয়ী হয়ে আসবে, আমার ধারণা আর কি। এটা তারা আবার বিএনপিতে জয়েনও করবে, বিএনপি তাদের নিয়েও নিবে। কিন্তু এই শরিকদের বলবে যে ভাই তোমাদের তো দিছিলাম, তোমরা পারো নাই, আমি কি করবো? মুখ রক্ষা হইলো, নিজেদের লক্ষ্য অর্জিত হইলো। এটা হলো আমার ধারণা। কাজে সঙ্গীহীন যখন কেউ ক্ষমতায় যায় না, তখন সঙ্গী দরকার হয় না ভাইয়া, সঙ্গী লাগে না। যখন তারা বিরোধী দলে থাকে তখন সঙ্গী লাগে। তো এই সঙ্গীগুলি তো তার বিরোধী দলের সঙ্গী। পুরনো একসময় প্রেম ছিল, এটা ভবিষ্যতে যখন তারা ধনবান হয়ে যাবে তখন এই প্রেম থাকবে কিনা এটা আমার সন্দেহ আছে। হয়তো 2-1জনকে আমাদের জানি খুব মানে একদম ছোট দলের অনেক বড় নেতা আছে না কিছু, তাদের ওদের টেকনোক্রেট মিনিস্টার হিসেবে রাখবে, অথবা কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবে, দিয়ে তা রাখবে। কিন্তু আলটিমেটলি ভাই এইগুলি পার্টিগুলি কি, সরি ওই পার্টিগুলো যারা শুনতেছেন এরা কিছু মনে করেন না, ওই পার্টিগুলি কে বলেন তো আপনি ভাই? 1-2জনের পার্টি, তাদের গ্রহণযোগ্যতা ওই মাত্রায় নাই, এটা বলে লাভ নেই। কাজে সেখানে খুব একটা কিছু হয়ে যাবে এটা আমি মনে করি না। শামীম ভাই, নির্বাচন নিয়ে এটা তাহসিন বলছিলেন যদি আপনারা ক্ষমা চান সেটা নির্বাচন আগেও হতে পারে বা পরেও হতে পারে, আপনারা মূল স্রোতে আসতে পারেন। আমি তো ওনাদেরকে মেনশন করে বলিনি, আমি বলছি যারা ঠিক আছে, মানে পুরো দায়িত্বটা তো আসলে তাহসিন সাহেবদের আছে, পুরো দেশের তো জনগণ, ওনারাই ভোটার। জনগণ বললে এনসিপি বলতে জনগণ, ব্যাপারটা যেন এরকম হয়ে গেছে। ক্ষমা চাইলে ক্ষমা করলে হবে, না হলে হবে না, মানে মালিকানা। ওই যে আগে ছিল না দেশটা কার বাবার, এখন দেশটা মনে হয় অন্য কারো বাবার হয়ে গেছে। না পাওয়ার কষ্ট জাতীয় পার্টির থাকবে কেন? জাতীয় পার্টি তো 86 সাল থেকে ভোট করে, 91-তে 35টা আসন পেয়েছে, 70টা আসনে সেকেন্ড ছিল। মানে জোটের বাইরেও জাতীয় পার্টি কিন্তু অনেক রেকর্ড আছে। 96 সালে 18% ভোট পেয়েছিল। আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে এনসিপি জোট করুক, একটা আসন পাবে না, গ্যারান্টিড। সেই জন্য জোট করতে হবে। একসময় সবাইকে গালি দিয়েছে, এখন আর বিএনপিকে গালি দিচ্ছে না, আসন লাগবে। এই আসনের জন্য তারা এখন পাগল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, এবং ভোটটা না করারও তাদের ইচ্ছা ছিল এই কারণেই। কারণ ওই যে ভোট তো কখনো তারা করেনি, আন্দোলন করেছে তাদের একটা বড় অংশ। 300 আসনে আসন দিতে পারে বললো একটু আগে, আমি দেখলাম ওনাদের দলের একজন সাজিদ সাহেব বললেন 300 আসনে দিয়ে সরকার গঠন করবে এনসিপি। এটা পাগলের প্রলাপ আর কি, সম্পূর্ণ সবাই মনে করে, রাস্তাঘাটে সবাই বলে পাগলের প্রলাপ। রাজনৈতিক অপরিপক্কতা থাকলে যেটা হয়, না পাওয়ার কষ্ট জাতীয় পার্টির কিছুই নাই। জাতীয় পার্টিকে ডাকেনি, এটা নিয়ে আমরা তো কষ্ট পেয়েছি সত্য। না ডাকার কারণে কি হবে এটা কেউ চিন্তা করছে? এতগুলো দলকে না ডাকলে কি হতে পারে ভবিষ্যতে? 10 বছর একটা না, আরও অনেক দল আছে, 30টা দলকে ডাকা হয়নি। নির্বাচন কমিশনও 30টি দলকে ডাকবে না, প্রায় 25টি দলকে ডাকবে না। তাদের মধ্যে একটা দল ব্যান, আওয়ামী লীগ, বাকিরা কেউ ব্যান না। এই না ডাকার অংশটা একসময় বাড়তে থাকবে এবং একত্রিত হয়ে যাবে অটোমেটিক, বাই ডিফল্ট। রাজনীতি তো এটা, ওরি শত্রু, তুমি যদি আমাকে ঠেলে দাও একসময় সারা এক হয়ে যাবে। এখন দেন কি ঘটবে? আমরা খুবই আশাবাদী ছিলাম এনসিপিকে নিয়ে। তারা 36 দিন অসম্ভব সাহসিকতার সাথে আমাদের চোখের সামনে আন্দোলন করেছে। তারা কিন্তু সকল দলের প্রিয় ছিল। মানে অ্যাজ অফ টুডে তারা কোন দলের এখন প্রিয় আছে? আমি তো মনে করি তারা 2-1টি দল ছাড়া আর কারো দলের সাথে প্রিয় নাই। তারা সব দলকে হিট করেছে, গালি করেছে, সব জায়গায় গিয়ে প্রথাগত রাজনীতিকে বাড়ি মেরেছে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগও আছে, দুর্নীতির অভিযোগও আছে। সেগুলো অভিযোগের সুস্পষ্ট জবাবও দিতে পারেনি, পত্রপত্রিকা অনেক রিপোর্ট হয়েছে। তো আমি মনে করি যেটা দেশ তো একটা ইনক্লুসিভ ইলেকশন ছাড়া কোন দিকে যেতে পারে এটা কিন্তু 14 সাল থেকে আমরা দেখেছি, সেটা রিপিট হবে। আর তাসিন সাহেব বললেন ভোট সুষ্ঠু, উনি কি নির্বাচন কমিশন? ভোট কি ওনার দল করবে? আমি তো একা বলিনি, না নির্বাচন কমিশন না,
তো উনি কি করে ভোট সুষ্ঠু হবে? আপনি কি করে বললেন ভোট সুষ্ঠু হবে না? আমার তো আশঙ্কা পাতানো ইলেকশন আপনি কিভাবে না আমি তো বলবোই, কারণ আমি হাউ ডু ইউ নো? আপনি ইলেকশন কমিশন, আপনি কি করে বলবেন? আপনি তো নির্বাচন, আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতেছেন। না আপনি তো নির্বাচন করবেন না, মানে ডিও দ্যাট ইলেকশন আপনি কমিশন করছেন এর আগে। না আপনি কি ইলেকশন কমিশন? আপনি কিভাবে বলেন সেটার উত্তর না দাও। আমরা তো বলতে পারি, কারণ আমাদের সংখ্যা দেখছি, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হন সুষ্ঠু নির্বাচন হবে? আপনি কিভাবে নিশ্চিত হন পাতানো ইলেকশন সেটা বলেন। আপনি আগে বলছেন সেটা তো পাতানো কিভাবে বলেন, এটা জবাবটা নেই আমরা। না ঠিক আছে, আপনি কি নির্বাচন কমিশন বলেন, আপনি বলেন কিভাবে পাতানো। আপনি তো আগে বলছেন না। আচ্ছা আমি বলছি আপনি বলেন কিভাবে পাতানো হবে, আপনি বলেন। বলি নাই না এনসিপি কে বলার দরকার নেই, এটা তো ওপেন সার্ভিস। আপনি আপনাকে জাস্ট পাটোয়ারি ভাই একটু আমাকে বলেন, আপনি তো খুব ডেঞ্জারাস একটা ক্লেম দিচ্ছেন। না কোন ক্লেম না, শুনুন, একটা নির্বাচন সুষ্ঠু হইতে পারে এই ক্লেম করা সহজ, কিন্তু এটা পাতানো হবে এই ক্লেমটা করা খুব কঠিন। শুনুন, এটা সবাই দেখতেছেন, এটা এই যে কথাটা আমি বললাম এটা হাইলি জাস্টিফাইড এন্ড লজিক্যাল আর্গুমেন্ট। আপনি লয়ার লোক, আপনি জানেন এটা আর্গুমেন্টটা কতটা সঠিক। আপনি আমাকে বলেন যে কিভাবে আপনি জানেন, তার মানে আপনি ষড়যন্ত্র করতেছেন। না কোনো ষড়যন্ত্র না, হ্যাঁ ইউ আর ডুইং দিস, ইউ আর ডুইং দিস পার্ট অফ কনস্পাইরেসি। আপনি কি করে জানেন ইলেকশন সুষ্ঠু হবে? আপনি কি করে জানলেন এটা পাতানো হবে সেটা বলেন না, সেটা সেখানে উত্তর আছে। আশঙ্কা আছে, কারণ সেটা যদি পাতানো না হয় তাহলে সুষ্ঠু হবে। সুষ্ঠু ভোট সুষ্ঠু হবে আপনি কিভাবে জানলেন যে এটা পাতানো, আমাকে বলেন। আপনি জাস্ট এতটুকু উত্তর দেন। হাউ ডু ইউ নো যে এটা পাতানো? আমি বলছি আওয়ামী লীগের আমলে বলতে ভোট সুষ্ঠু হবে না, আপনি জাস্ট এতটুকু বলেন, এতটুকু বলেন। আমার তো আমলই না এটা। না আপনি আমাকে বলেন ভাই, আপনি আমাকে 42,000 সুষ্ঠু ভোট কিভাবে করবেন কেন্দ্রে? আপনি আমাকে বলেন যে কিভাবে পাতানো এটা, আমাকে বলেন আপনি কিভাবে নিশ্চিত করবেন ভোট সুষ্ঠু হবে? পাতানো কিভাবে সেটা বলেন, এর উত্তর দিচ্ছি তো আমি। আপনি নিশ্চয়ই সরকার, আপনি আমাকে বলেন। শুনেন, হাইপোথিসিস দেওয়ার জন্য সরকারও লাগে না। এতটুকু যদি পার্সোনালি বলতে হয়, এতটুকু যদি আপনি না বুঝেন ভাই, তাহলে তো কষ্ট মানে একটা নির্বাচনকে আমি সুষ্ঠু বলতে গেলে খুব বেশি বুঝতে হবে। এটা কি খুবই, আর আপনি সুষ্ঠু বলতে দেখেনই নাই আনফরচুনেট। আপনারা এই যে মানে রিগিং, এগুলা তো আপনাদের নসলে ঢুকে গেছে, রক্তে ঢুকে গেছে। এগুলাকে জাস্টিফিকেশন করা এবং এগুলাকে এন্ডোর্স করা, আনফরচুনেটলি ইউ আর ডুইং দিস। সুষ্ঠু ভোট বলে দিচ্ছেন ভোটের আগে। হ্যাঁ আমি তো হাইপোথিসিস দিতেই পারি। কিভাবে দিবেন? কিভাবে দিব মানে কিভাবে দিব করছেন? কারণ কিভাবে দিব আমি বলি, কারণ এই ইলেকশন আপনারা নাই। শামীম ভাই, এই নির্বাচনের ইলেকশন আপনি নাই তো, এই ইলেকশন আওয়ামী লীগ নাই। ঠিক আছে, আপনি এটা তো নির্বাচন সুষ্ঠুভাবে ধরে নেওয়া যায়। আপনি আছেন থেকে ভাই একটা মাঠে যখন ফাউল প্লেয়াররা থাকে না, তখন সবই স্বাভাবিক ধরে নেওয়া যায়, এটা ভালো খেলা হবে। আনফরচুনেট আপনি যে আর্গুমেন্টটা দিচ্ছেন সবাই দেখছে ভাই, দেখছে তো, খুবই লেমেস্ট আর্গুমেন্ট। আপনি আমার কথা শুনেন, আপনি নিজ থেকে বললেন। আমি একটু 30 সেকেন্ড বলি। না আমি শেষ করি। না আমি একটু 30 সেকেন্ড বলি। এই রিজিমের সুবিধাভোগী বলে আপনি সব সুষ্ঠু বলছেন। আপনি আনফরচুনেট দেখেন, আপনি নিজে বললেন ভোট পাতানো হবে, এরপর আমি যখন বললাম সুষ্ঠু হবে, আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আপনি কি ইলেকশন কমিশন? আপনাকে এই উত্তর দেওয়া উচিত, আপনি কি ইলেকশন কমিশন? হয় আপনি ইলেকশন কমিশন, আদারওয়াইজ আপনি কনস্পায়ার। না ইলেকশন কমিশন, আইদার ইলেকশন কমিশন আর আপনি ষড়যন্ত্রকারী। ইলেকশন সুষ্ঠু আপনি হবে, কে? আপনাকে পরিচয় দেওয়া উচিত আপনার। আপনি তো বলতে পারেন না, আপনি তো প্রার্থী কিভাবে আগে বলবেন? আমরা জিতে গেছি ডেফিনেটলি। ও মা, প্রার্থী বলতে পারেন না? কি তাজ্জব কথা? প্রার্থী বলতে পারেন না, প্রার্থী ক্লেম করতে পারেন না? কি ভাই, কি ধরনের প্রশ্ন করেন? দুঃখজনক প্রশ্ন। শুনুন, আপনি এখন ইলেকশন কর্মকর্তার লিস্ট দেখেন নাই। দুঃখজনক প্রশ্ন। আপনার এই প্রশ্নটাই হয় নাই শামীম ভাই। কি করে বলবেন আপনি সুষ্ঠু? ভেরি শামীম ভাই, আনফরচুনেট। আমরা মনে হয় এটা খুবই লেমেস্ট কোশ্চেন। আমরা একেবারে একটা সিলি বিষয় নিয়ে কিন্তু এতক্ষণ তর্ক করলাম। খুবই লেমেস্ট কোশ্চেন। আমি যদি বলি ভোট সুষ্ঠু হয়েছে, এটা আমি বলতে পারি না। আশাবাদ থাকতেই পারে। এটা বললে কি আমি ইলেকশন কমিশন হইতে হবে? মানে আমি যদি বলি যে ভোট সুষ্ঠু হবে, এটা ইলেকশন কমিশন হইতে হবে। আনফরচুনেট। এত লেমেস্ট যুক্তি এখানে এসে শুনতে হবে। আর ওনাদের মতন আইনজ্ঞ মানুষ ইজ ভেরি আনফরচুনেট। আপনি ইঞ্জিনিয়ারিং এর পার্ট থেকে আপনি ডিফেন্ড করছেন ইন অ্যাডভান্স। খুবই দুঃখজনক আপনি ভাই। ইঞ্জিনিয়ারিং করে রেখেছেন আমার ধারণা। ঠিক আছে, এজন্য আপনি ডিফেন্ড করছেন। ঠিক আছে, খুবই এই বিষয়টা সুন্দর ধারণা, সুন্দর ধারণা। ইফ ইটস হেল্প ইউ। না আমার এনসিপি দিয়ে আমার সময় একেবারে শেষ। শামীম ভাই, এনসিপি লাগলে আমরা হেল্প করব। আমাদের দরকার নাই ভাই, সরাসরি দোষরদের কোনো ধরনের সাহায্য আমাদের দরকার অসংখ্য নেই। ধন্যবাদ দর্শক। যারা গুণ খুনতে বইতে দেয় তাদের হেল্প এনসিপি দরকার নাই। পার্লামেন্ট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।